আমরা লাইভে চলে গেছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকে লাইভটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের স্বাধীন ভাষা ফেসবুক পেজটি সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা এবং নানা প্রবাহ নিয়ে আমরা লাইভ করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন সজ্জন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ করে থাকি। তারই সুবাদে আজকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এম সাইফুল ইসলাম, যিনি ছাত্র শিবিরের নেতা, এবং সেলিম হাসনাত বিজয়, যিনি হচ্ছে সাবেক ছাত্রদল নেতা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভোট, ভরসা ও ভাঙ্গন, পাল্টাপাল্টি অভিযোগের ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। অর্থাৎ সম্প্রতি ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে যে অভিযোগ, পাল্টা অভিযোগের তীর একে অপরের দিকে ছুড়ে দিচ্ছেন, সেই বিষয়ে কথা বলতে আজকে আমরা আমাদের স্টুডিওতে দুইজন অতিথিকে আমন্ত্রণ করেছি। প্রথমেই তাদের সাথে আমরা পরিচয় হয়ে নেই। প্রথমেই যাচ্ছি জনাব সেলিম হাসনাত বিজয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক এবং আজকে আমন্ত্রিত অতিথি সহ উপস্থাপক শাহজাহান সহ যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে আমার প্রথম মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এবার আমরা যাব আমাদের আরেকজন অতিথি এম সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। দর্শক এবং অতিথি এবং সদস্য যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অবগত আছেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদেরকে নানা সময় নানা তথ্য আমরা দিয়ে থাকি। তো আজকে আমরা আমাদের অতিথির কাছে বেশি দূর না বাড়ি সরাসরি অতিথিদের কাছে চলে যাব এবং প্রথমেই আমি যাব হচ্ছে আমাদের সাবেক ছাত্রদল নেতা সেলিম হাসনাত বিজয় আপনার কাছে। তো প্রথমেই যদি আমরা সরাসরি একটা প্রশ্ন দিয়ে শুরু করি, অথবা আমাদের দর্শকদের অভিপ্রায় যদি থাকে, যদি কিছু বলতে চান বলতে পারেন, নয়তো আমরা সরাসরি প্রশ্নের চলে যাব। আজকের এই অনুষ্ঠানটা শুরুতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে। আর এর সাথে আমি শ্রদ্ধা অবনত চিত্রে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের হাজার বছরের লালিত স্বপ্ন মহান স্বাধীনতার ঘোষক, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের সেই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সে অমরধ্বনি আমি মেজর জিয়া বলছি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার সাথে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানকে স্মরণ করি। এরই সাথে স্মরণ করি পেশিবাদ আন্দোলনে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত সর্বোপরি আওয়ামী পেশিবাদ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে এবং জুলাই আন্দোলনে যারা অকুতোভয় সৈনিকের মতো যুদ্ধ করে, এক কথায় বন্দুকের নলের সামনে যুদ্ধ করে জীবন দিয়ে কিংবা সম্মুখ সারি যুদ্ধ হয়ে আমাদেরকে নতুন করে যে স্বাধীনতা অথবা স্বাধীনতার যে প্রকৃত অর্থ সেটা ফিরিয়ে দিয়েছে এবং হাসিনা ফেসিজমের পতন ঘটিয়েছে সেই সকল বীর যোদ্ধাদেরকে। আর আমি আশা করি 71 এবং 24 আমাদের দুইটা অনুপ্রেরণা, এটা সাংঘর্ষিক নয়, একটা দিয়ে আরেকটাকে বিলোপ করা যাবে না। 71-কে আমরা পূর্ণতা দিয়েছি 24 দিয়ে। তাই আমি আশা করব যে এই প্রোগ্রামে কোনোভাবে 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করানো হবে না। ধন্যবাদ। জি ধন্যবাদ। জনাব সাইফুল ইসলাম, আপনি আপনার অভিপ্রায় প্রকাশ করতে পারেন, বাট সংক্ষেপে। জি ধন্যবাদ। আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই স্বাধীন বাংলাদেশের শুরু থেকে যারা আমাদের 1971 সাল থেকে শুরু করে 2024 যেটা আমাদের মহান বিজয়, এই বিজয়ে যারা নিহত হয়েছেন সকলের নিকট আমরা
তাদের মাইক বোধহয় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তো আমার কল আসতেছে, তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। সকলে জান্নাত আপনার বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। লোককে আমার বারবার আমার কল আসতেছে, তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। তো ইনশাল্লাহ সেলিম ভাই যেটা বলছেন, 71-24 আমাদের কাছে দুটোই গুরুত্বপূর্ণ। কারণ 71-এ আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের যে ভূমি সেটা পেয়েছি, 24-এ এসে আমরা স্বাধীনতার পূর্ণ যে ভাবার্থ সেটা পেয়েছি। তো ইনশাল্লাহ আমাদের আজকের অনুষ্ঠান সেভাবে হবে। জি জি ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এবার আমরা আমাদের অতিথিদের কাছে প্রশ্নে চলে যাব। তো আমার প্রথম প্রশ্ন থাকবে জনাব সেলিম হাসনাত বিজয় আপনার কাছে, যে যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের মূল আলোচনার মেইন পয়েন্ট হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচনকে ঘিরে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, ভোট বর্জনের মধ্য দিয়ে এই নির্বাচন সম্পন্ন হয়েছে, এবং আমরা দেখেছি অভিযোগের ভিত্তিতে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় অলমোস্ট 3 দিন সময় লেগেছে, এবং সেখানে 2 জন মৃত্যুবরণ করেছে। সেটা কোনো না যে সহিংসতার কারণে না, ন্যাচারাল মৃত্যু আমরা বলতে পারি। তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। তারপরেও যেহেতু প্রশ্ন থেকেই যায়, সেহেতু প্রশ্ন জনমনে আছে যে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির যে অভিযোগ এনে ভোট বর্জন, এটা কি তারা হার বুঝে রাজনৈতিক স্ট্যান্ড নেওয়া, নাকি সত্যিকারের সেটা কোনো অর্থ বহন করে? এ বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। আসলে এটা এখন আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে এই প্রশ্নটাই বেশি ঘুরপাক খাচ্ছে। ইনস্ট্যান্টলি এই কথাগুলা যারা বলতেছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত হাসিনা ফেসিজমের সময়, যখন বিএনপি এবং তার সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে, হাসিনার সাম্রাজ্য যারা ছিল তারাও কিন্তু সেম কথাগুলা বলতো। তবে এখনকার প্রেক্ষাপট আর তখনকার প্রেক্ষাপটের কিছুটা ভিন্নতা হলো, এখনকার যে একটা ছাত্র সংসদ ইলেকশন, এটা আমরা কেমন ইলেকশন দেখতে চেয়েছি, এই ইলেকশনটা আমরা কেমন দেখতে চেয়েছি। আপনি কি প্রশ্ন করলেন নাকি আপনার জনাব না না, সেলিম হাসনাত কানেক্টেড কি বিজয়? আছে, আমি কিন্তু সবাইকে পাওয়া যাচ্ছে না, কালো হয়ে গেছে, এটার জন্য থেমে গেছি আর কি। আমরা হ্যাঁ, জাস্ট না ঠিক আপনাকেই আছে, রেখেছি, বলেন। স্ক্রিনে জাস্ট আপনাকেই রেখেছি, বলুন আপনি। ও আচ্ছা, ঠিক আছে। আম, এটা আমরা কেমন ইলেকশন দেখতে চাইছি, এখানে আসলে দেখেন হাসিনা ফেসিজম আমাদের যে ভোটের অধিকারটা কেড়ে নিছে। আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল হাসিনা ফেসিজমের, তারা একনায়কতন্ত্র কায়েমের সবচেয়ে বড় অস্ত্রটা যেটা আহ কায়েম করছিল, সেটা হচ্ছে আমাদের ভোটের অধিকার হরণ করে। ভোটের অধিকার হরণটার সূত্রপাতটা ঘটে কিন্তু 2014 সালে। আমি কিন্তু একটু যদি হিস্টোরিটা মেক না করে না বলি, তাহলে কিন্তু আজকের ঘটনাটাই আমি আসতে পারতেছি না। জি, 2014 আপনি সালে হিস্ট্রি যখন বলবেন আর সময়ের প্রতি খেয়াল রেখে, জনাব সেলিম হাসনাত বিজয়। হ্যাঁ, 2014 সালে যখন একতরফা ইলেকশন করা হয়, বিএনপি সহ সমমনা দলগুলা, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী দলগুলা, তারা কিন্তু নির্বাচনটা বর্জন করে। এই বর্জনের ফলে আমরা কি দেখলাম, 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা উইন করে আওয়ামী লীগ, অর্থাৎ 154টা আসন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে যায়। 146টা ইলেকশনের মধ্যে যে ভয়াবহ রূপ হয়েছিল, একমাত্র আমরা বলতে পারি ওই ইলেকশনটা, ওই সময় কিন্তু ইলেকশনটা বরবাদ হয়ে যেত, মানে বাদ হয়ে যেত। সেটা ভারতীয় সাম্রাজ্যবাদ বা ভারতীয় হিন্দুস্তানবাদটা তারা এককভাবে বিদেশি শক্তিকে নিয়ন্ত্রণ করে এটাকে তারা 5 বছর পর্যন্ত লাস্টিং করে। এরপরে জনাব সেলিম, আপনি আমাদের যদি যে অ্যালাউ করেন, তাহলে আমি একটা এর মাঝে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি যদি অ্যালাউ করেন। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই হচ্ছে, অবশ্যই। মানে হাসিনার আমলের ভোট বর্জন আর এই আমলের ভোট বর্জন প্রেক্ষাপটটা কি সেম মনে হয় আপনার কাছে? এক্স্যাক্টলি আমি আসতেছি। সে বর্জনটা কেন হয়েছিল সকল অন্যায়, অবিচার, নিয়ম নীতিহীন, অর্থাৎ বিএনপি বা তার সমন্বয় দলগুলো তারা লজিক্যাল পথে ছিল, যে তারা বলছিল যে আমাদের জনগণের প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগের প্রেক্ষাপটটা যেহেতু উইন উইন সিচুয়েশন থাকে, অর্থাৎ একদম যেটা আমরা লেভেল
প্লেনিং ফিল্ড বলি। আজকে যখন হাসিনা ফেসিজম তো এখন নাই, সবার জন্য আমরা কিন্তু একটা গ্রহণযোগ্য ইলেকশন কি ছাত্র সংসদে করতে পারতাম না, যেখানে কোনো বিতর্ক হইতো না। আপনার শুধু কি বর্জন ছাত্রদল করছে? এখানে তো সব এই আমরা জানি যে যে জামাতে ইসলামের সাথে এখন যুগোত্তর আন্দোলন কারা করতেছে, এনসিপি, এরপরে বাক্সার যেটা বলতেছে তাদের ছাত্র সংগঠন, এরপরে এবি পার্টি থেকে শুরু করে অন্যান্য গুলা যারা আছে, তারাই কিন্তু কিন্তু একমাত্র এই ইলেকশনে একটা ছিল। সময় তো আর পুরো বাকি জামায়াত ইসলামী আপনাদের ছিল, একটা সময় তো পুরো জামায়াত ইসলাম আপনাদের ছিল। আমি বলতেছি এখন তো হাসিনা ফেসিজমের বাইরে যে জায়গার মধ্যে আমরা আছি, আমরা তো চাইলে যে যারাই উইন করুক কোনো সমস্যা ছিল না এখানে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাহলে একতরফা প্রশাসনিক ভাবে কেন এই সমস্যাগুলো ক্রিয়েট করা হয়েছে? এগুলা কি সকল দলকে নিয়ে যে সমস্যাগুলো যেত না হয়, এটার কি প্রক্রিয়াটা আনা যেত না? তাহলে কেন যারা নির্বাচনের দায়িত্ব থাকে তারা কেন সরলো? এরপরে যারা দায়িত্বশীল ছিল অথবা যারা নির্বাচন আয়োজন বলেন, পোলিং এজেন্ট বলেন, রিটার্নিং কর্মকর্তা বলেন, তারা অনেকে নজিরবিহীন ভাবে তারাও কেন সরে গেল? অর্থাৎ তারাও এই অন্যায়ের সাথে আপোষ করে নাই। ঠিক ছাত্রদল তাদের যে লিগ্যাসি ছিল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন মনোভাব, যদি আওয়ামী লীগ ফেসিজমের সাথে বিএনপি আপোষ করতো তাহলে কিন্তু এত লক্ষ লক্ষ মামলা হইতো না, এরপরে কি আমাদের নেতাকর্মীরা জেলে যেতে হতো না। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি পর্যন্ত মিথ্যা বানোয়াট একটা দুর্নীতির হাস্যকর মামলায় 5 বছরের অধিক সময় তিনি জেলে বন্দী ছিলেন। তাও কি নির্মম অবস্থায়, যে জেলখানার মধ্যে একটা কয়েদিও নাই, তাকে ওইখানে রাখা হয়েছে। অর্থাৎ সারা পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তার আর বড় সন্তানকে বিদেশি নির্বাসনে দেওয়া হয়েছে, ছোট সন্তানকে তারা নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারপরে কিন্তু আওয়ামী লীগ ফেসিজমের সাথে আপোষ করে নাই, জনগণের ভোটাধিকারের সাথে আপোষ করে নাই। এখনো যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখি যে সে জনগণের ভোটার, বিশেষ করে যেখানে ছাত্র সংসদ ইলেকশন হবে, গুটি কয়েক ভোটারে ভোট দিবে, সেখানেও যখন এইরকম অপকর্ম কিংবা যে যে নিয়মতান্ত্রিক উপায় অবলম্বন করা হবে না, সেই জায়গার মধ্যে আমি মনে করি লিগ্যাসি ঠিক রাখার জন্য এটা হার না জয় পরাজয় ঘটবে। ছাত্র সংসদ ইলেকশন নিয়ে কিন্তু আপনার সরকার গঠন করা হবে না। তাহলে ওই লিগ্যাসিটা ধরে রাখার জন্য তারা ছাত্র সংসদ ইলেকশনটা বর্জন করাটা আমি যৌক্তিক মনে করি। এটা হচ্ছে নিজেদের নৈতিক জায়গা থেকে যে আমরা অন্যায়টা তাপস করব না, এই জায়গা থেকে তারা ছাত্র সংসদ ইলেকশনটা বর্জন করা। অর্থাৎ আগামী দিনেও যদি এখন এটা কি আমি বলবো না যে সামনে যে ছাত্র সংসদ ইলেকশন হবে এগুলাতে কে যে কেউ একটা ফেয়ার ইলেকশন হোক, যে কেউ উইন হোক, কিন্তু ছাত্র দলের এই বর্জন করার প্রেক্ষাপটে যে চট্টগ্রামে বলেন রাজশাহী বলেন যে ইলেকশন গুলো হবে, এগুলো এই দুইটা থেকে আমি মনে করি অনেক অনেক ভালো ইলেকশন প্রশাসন দিতে বাধ্য হবে। কারণ জানো যে এখানে ছাত্র দল তারা কি অন্যায়ের সাথে আপোষ করবে না। অর্থাৎ তারা প্রয়োজন করবে ইলেকশন পদ পদবীর সাথে আপোষ না করে তারা কি অন্যায়ের বিরুদ্ধে সব আগের মতোই তারা যে তাদের লিগেছে এটা ধরে রাখবে। এটা কিন্তু অন্য যে আগামীতে যে ভোট গুলো হবে তাদের জন্য একটা স্পষ্ট বার্তা। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। জি ধন্যবাদ। জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে যাব। উনি যেটা বললেন যে এই প্রেক্ষাপট মানে সময়টা ভিন্ন হলো, অনেকটা এই ডাকসু এবং জাকসু নির্বাচন আপনার হাসিনার আমলের নির্বাচনের মতো অনেকটা হয়েছে, এবং যে বরাবরই ছাত্র শিবিরের উপর যে অভিযোগ জি ধন্যবাদ। শুধু আমি সারা দেশব্যাপী যে অভিযোগ যে হঠাৎ করে এমন কোন জি ফিনিক্স পাখি পেল ছাত্র শিবির যে এতটা মানে তাদের বিজয় এতটা সুনিশ্চিত হয়ে গেল ডাকসুতে এবং জাকসুতে, এই উত্তর দিবেন। জি পাশাপাশি আপনার ধন্যবাদ। কাছে পাশাপাশি আপনার কাছে আমাদের তরফ থেকে প্রশ্ন হচ্ছে, ছাত্রদের আপনাদের বিরুদ্ধে কারচুপির যে অভিযোগ এনেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিজেদের করে তোলা এবং একপেশে নির্বাচন নিজেদের করে নেয়া, সেই বিষয়ে যদি কিছু বলেন। জি ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের আজকে অতিথি শিলিম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে হাসিনার আমলে যেরকম নির্বাচন হয়েছিল বর্তমানেও সেম নির্বাচন হচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে হাসিনার আমল আর বর্তমান আমল আসলে অনেকটা ডিফারেন্ট। তো আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে যে ছাত্রদল ডাকসুতে ফলাফলকে প্রত্যাখ্যান করছে আর ডাকসুতে নির্বাচন বয়কট করছে।
তো আসলে না না একটা ছাত্র ঢাকা সংগঠন ইউনিভার্সিটিতে প্রত্যাখ্যান করে নাই। এটা তারও সাধুবাদ জানাইছে। যদি কিছু না, বিব্রত করতে ছাত্র দলের যে ভিপি প্রার্থী ছিল উনি কিন্তু প্রত্যাখ্যান করছে ফলাফলকে, আমি বিষয়টা দেখছিলাম আর কি। আচ্ছা যাই হোক, তো আসলে যে বিষয়টা আসলে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমার কাছে যে বিষয়টা খুবই স্পষ্ট মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ছাত্র দলকে ছাত্র শিবিরের বন্ধুপ্রীতি সংগঠন মনে করি। তো এই বন্ধুপ্রীতি সংগঠন হিসাবে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মনে করছি সেটা হচ্ছে যে আসলে আহ ছাত্রদল বর্তমানে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি না থাকার কারণে এবং শিক্ষার্থীদের সাথে ভালোভাবে না মিশার কারণে কিন্তু ছাত্রদল বর্তমানে শিক্ষার্থী থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে আসলে মূলত নির্বাচনে তাদের এত বিশাল একটা ভরাডুবি হয়েছে। জনাব সাইফুল, যে আপনি কি আমরা একটু স্পেসিফিকলি বলবেন যে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নেই বলতে আপনি আসলে কি মিন করছেন, সেটা যদি একটু আমাদেরকে স্পেসিফিক বলতেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা বিগত 5ই আগস্টের পরে স্বৈরাচার পতনের পরে কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির বা ডানপন্থী যে সংগঠনগুলো সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার তাদের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন বা সাংগঠনিক শাহজাহান ইতিহাস তিনজনকে সবকিছু তারা ওইখানে রাখো, স্কুলে ভালোভাবে রাখো, এটাই ভালো। পালন করছে। জি জি, ওকে। তো আসলে সে এভাবে জায়গাতে রাখো। দেখছি যে ছাত্রদল বিগত 1 বছরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, ছাত্রদল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 1 বছরে শিক্ষার্থী বান্ধব আসলে কোনো কাজ আমার হয়তো হইতে পারে, কিন্তু আমি আসলে এভাবে দেখি না, যে এই কারণে জায়গায় আমি আসলে সাকিব তারা ভাইয়ের সাথে আপনি একমত। জনাব শিক্ষার্থী থেকে সাইফুল, তারা আপনি দূরে কিন্তু সরে গেছে। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি করে নাই এটা বলে এটা কিন্তু একটা নেগলেসির মধ্যে পড়ে যায়। আপনি যদি স্পেসিফিকলি বলতে পারেন যে ছাত্র শিবির এটা আমার এটা করেছে তাদের আমি ইয়ের জন্য, আপনি তারপর যদি এটাকে আপনি বলে যদি বলেন তখন যে যে ছাত্র বিষয়টা শিবির ঢাকা এটা point কি? বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বান্ধব কি কাজ করেছে, আপনার প্রশ্ন তো এটাই নাকি? যদি এটা হ্যাঁ, হয় মানে তাহলে আপনি দেখেন যে আপনি এটা বিগত 1 বছরে স্পেসিফিকলি বলতে হবে, ইসলামী ছাত্র নয়তো শিবির এটা ইসলামী অভিযোগ ছাত্র হয়ে যাবে। শিবির ইসলামী ছাত্র শিবির বিগত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির যে ফিল্টার ব্যবস্থা করা হয়েছে, রমজানের মধ্যে তাদেরকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে এবং ফ্রি ন্যাশনাল ডক্টর ফোরাম থেকে তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে এবং কি একজন শিক্ষার্থীর কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য তাদেরকে কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে পড়ালেখা থেকে শুরু করে এভরিথিং বিষয় তাদেরকে সহযোগিতা করা হয়েছে। তো আসলে ইসলামী ছাত্র শিবির আহ শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচি গুলা এগুলা পরিপূর্ণ বাস্তবায়ন করার কারণে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করি শিক্ষার্থীরাই মূলত ছাত্র শিবিরকে আসলে গ্রহণ করেছে আর কি। তো সেই জায়গা থেকে আমি মনে করি ছাত্রদল এই কর্মসূচি গুলা থেকে আসলে আহ উল্লেখযোগ্যভাবে করতে পারে না, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে আসলে এইভাবে রিসিভ করতে পারে না। অর্থাৎ হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের যে পালস, তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা ছাত্রদল বুঝতে পারে না, যার কারণে নির্বাচনে একটা বড় ধরনের ভরাডুবি হয়েছে। জি। জি, কিন্তু আপনাদের কাছে আমাদের যে প্রশ্নটা ছিল স্পেসিফিক প্রশ্ন, সেটা ছিল কিন্তু যে মানে কারচুপির যে বিষয়টা, সেটাকে আপনি কিভাবে খণ্ডন কারচুপির করবেন? যে বিষয়টা হচ্ছে যে আসলে এখানে তো বাংলাদেশের মধ্যে একটা বড় বিশাল নির্বাচন না, যেখানে আসলে সবকিছু আড়ালে চলে গেছে। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে শুরু করি ভোট কেন্দ্র, ব্যালট বাক্স সবকিছু কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে। তো এখন এই বিষয়টা কিন্তু আসলে আমার কাছে হাস্যকর মনে হয়, কারণে এখানে সিসি ক্যামেরার মাধ্যমে যে সবগুলো বিষয় যখন নিয়ন্ত্রণ হয়, তাহলে ভোট কারচুপি যদি হয়ে থাকে তাহলে এখন ডাকসু পর্যন্ত ডাকসু নিয়ে এখন বলেন, পর্যন্ত ঢাকা ডাকসু ইউনিভার্সিটি এখন যেটা পর্যন্ত হয়েছে। ডাকসু থেকে এখন পর্যন্ত ডাকসু বলেন বা ডাকসু বলেন, একটা একটা করে বলি আসলে ডাকসুতে এখন পর্যন্ত তারা স্টেটিক্যালি কোনো প্রমাণ দিতে পারে না যে এই জায়গাতে ছাত্র শিবির দুর্নীতি করছে অথবা এই জায়গাতে ছাত্র শিবির বল প্রয়োগ করছে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ সহকারে কিছু হাজির করতে পারেন। বিশেষ করে কিন্তু এরকম যে আমি আপনাকে বললি, আমরা যখন এলাকাতে খেলাধুলা করি, যখন আমরা হেরে যাই তখন কিন্তু আমরা প্রতিভোগ করে অনেক কিছু বলি যে এরা এই করছে সেই করছে, বিষয়টা আসলে এই করে এরকম প্রমাণ হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য যে প্রমাণ
আসলে জিনিসটা তারা দিতে পারে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে আসলে হার, এই হারের পিছনে আমি আসলে ছাত্র দলের যে গ্রুপিংটাকে আমি সবচেয়ে বেশি মনে করি। ছাত্র দলের যে গ্রুপিং, তাদের গ্রুপিং এর কারণে কিন্তু ছাত্র দল মোটামুটি এইভাবে একটা আসলে হারজিত যে কোনো কিছুর মধ্যে আছে, খেলা থেকে শুরু করে যে কোনো কিছুর মধ্যে হারজিত আছে, কিন্তু এর একটা বিশাল যে ব্যবধান, এই বিশাল ব্যবধানটা আসলে আমরা যারা ছাত্র শিবির করি বা আমরা যারা ছাত্র শিবিরকে নিজে থেকে পালন করি, আসলে এই ব্যবধানটা আমরা আশা করি না। এটা হচ্ছে যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এখন দেখছি যারা ছাত্র দল করে তারা কিন্তু ছাত্র দলের প্রার্থীকে ভোট দেয় নাই। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল মূলত বড়টুকু অন্যতম কারণ হচ্ছে বিশাল ব্যবধানে হারের কারণে, তাদের একটা গ্রুপিং এর কারণে তারা মূলত এই হারের অন্যতম একটা কারণ। কিন্তু এখানে গ্রুপিং তো আপনি আমরা যদি আপনার ডাকসু নির্বাচনে, জনাব সাইফুল, ডাকসু নির্বাচনে তো আমরা সেরকম কোন গ্রুপিং আমাদের চোখে পড়ে নাই, কিংবা আপনি যদি চোখে পড়ে আমি আপনাকে একটু আঙ্গুল দিয়ে দেখা এখানে দিচ্ছি। কিন্তু আসলে আপনি দেখেন ছাত্রদলের একটাই আমি একটু প্যানেল বলি ছিল। আপনি ছাত্র দলের প্যানেলকে আসলে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের সভাপতি, ওনার নামটা আমার এখন মনে আসতেছে না, উনি কিন্তু আসলে আমরা কিন্তু ওনাকে আগে ছাত্র দলের পক্ষে আবিদের পক্ষে কিন্তু মাঠে কাজ মানে করতে টোটাল দেখি গণেশ, নাই। আপনি কি আপনি দেখছেন কিনা আমি জানি না। গণেশের গণেশ, কথা হ্যাঁ বলছেন আপনি? গণেশের কথা বলি, আমরা কিন্তু ছাত্র দলের সভাপতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে কিন্তু টোটাল দেখি না। এবং কি সর্বশেষ আমরা ওনাকে দেখছি কখন, যখন উনি বিসির সামনে টেবিল ছাত্রের কথা বলছে, তখন কিন্তু আমরা ওনাকে দেখছি। এরা কিন্তু আমরা ছাত্র দলের সভাপতিকে, এই যে আবিদ কিন্তু উনি কিন্তু একজন যোগ্য, আমরাও কিন্তু মনে করি যে আবিদ এটা একদম যোগ্য প্রার্থী এটা ছিল। কিন্তু এবং এটা আমাদের পরবর্তী মনে একটা ছিল প্রেক্ষাপটে যে আসতে পারে। আমাদের মনে একটা ছিল যে বর্জনটার যে কথাটা, আবিদ আর কিন্তু স্পেসিফিক একজন অনেকগুলো কারণ আছে। আবিদ সাইফুল কিন্তু ভাই, একজন সাইফুল ভাই, জুলাই যোদ্ধা। জুলাইতে কিন্তু আবিদের একটা যথেষ্ট ভূমিকা ছিল, আবু সাইদ কায়েমেরও একদম ভালো একটা ভূমিকা ছিল। আমরা আসলে মনে করছি যে এখানে যে জিতবে, অর্থাৎ জুলাই যুদ্ধেরা জিতে যাবে। আমরা কিন্তু আসলে আবিদ কিন্তু ছাত্র দলের যে প্যানেল থেকে একজন যোগ্য প্রার্থী ছিল, কিন্তু আবিদ ছাত্র দলের গ্রুপিং এর কারণে এখানে জিততে পারে না। না জি, সাইফুল ভাই এখানে আমি একটু বলি, কারণ অনেকগুলো আছে, কিন্তু ছাত্রদল যে জাকসু যেখানে বর্জন করছে, আমি মনে করি নৈতিক দিক থেকে বর্জন করাটা সলিড। এখন যদি বলেন ভরাডুবির কারণ, হ্যাঁ আমি ভরাডুবির কারণ অনেকগুলো আছে। কারণ যদি বলেন যে তৃণমূলে বিএনপির যে কিছু বিতর্কিত কর্মকাণ্ড আছে, এগুলোরও প্রভাব পড়তে প্রভাবটা এখানে পড়ছে, এটা অস্বীকার করার উপায় নাই। আবার আপনি দেখেন আরেকটা জিনিস হচ্ছে ছাত্র শিবির, আপনি মানে যদি বলেন যে এটা আমি অস্বীকার করার উপায় নাই। ছাত্র শিবির এখানে ছাত্রলীগের একটা মনোসম্মতি পাইছে। কিরকম আপনি দেখেন 3 বছর আগে যে এটা ডাকসু ইলেকশন হয়, সেখানে ছাত্রলীগের জয় জয়কার। এবারও 80% ওভার ভোট কাস্টিং হয়েছে। তার মানে এখানে কিন্তু ওভারঅল ছাত্রলীগের সবাই ভোট দিছে। তো এই ভোট গুলো কোথায় গেছে? ছাত্র শিবিরে। আবার আরেকটা জিনিস দেখেন, আপনাদের এবার জিএস ক্যান্ডিডেট, আপনার এই অভিযোগের বিপরীতে যদি আমি একটা কথা বলি, যে জগন্নাথ হলে কিন্তু আমি এই কথাটা বলতেছি, জগন্নাথ হলে সাদিক কিন্তু কায়ুম ছাত্র শিবির মাত্র 10 10টা ফুট পাইছে। ভোট পেয়েছে। হ্যাঁ, তো সাদিক না খান না 10টা ফুট পাইছে। তাহলে জগন্নাথ হলে জগন্নাথ হলে কারা সেটা কিন্তু আপনি আগে জানতে হবে। জগন্নাথ হলে থাকতেছে জগন্নাথ আমাদের যারা সংখ্যালঘু, যেখানে উপজাতি, এরা তারা কোনোভাবে আমরা হয়তো বা ইতিপূর্বে দেখছি যে সংখ্যালঘু যারা তারা বেশিরভাগ কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আরেকদিকে বলি, আমি আমি আমার দিক থেকে আমি রেফারেন্স দিচ্ছি। আপনাদের যে এবার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদ, যে এবার জিএস ক্যান্ডিডেট ছিল, সে যে হাসিনা প্রেসিজমের সময় ঢাকা ইউনিভার্সিটি ডিভাইডিং সোসাইটির চেয়ারপারসন ছিল, এটা কি আপনি জানেন? আচ্ছা, আমি স্পষ্ট না না, কথা জানেন বলতে কি না? চাই আপনি এই আমাকে যে এটা বলেন। হাসিনা আমি বলি প্রেসিজমের সময়, এটা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। সেন্ট্রালের এই যে ডিভাইডিং জিএস প্রার্থীর কথা সোসাইটির এসএম ফরহাদ, বলতে পারেন, এই যে কিন্তু সেলিম ভাই তাদের জিএস আশীর্বাদ প্রার্থী প্রাপ্ত এসএম নন। ফরহাদের কথা বলতেছে, জিএস জনাব প্রার্থী সেলিম, এসএম জনাব ফরহাদের কথা সাইফুল, সেলিম আপনি ভাই যদি বলতেছে, এটা তো একটু কোর্ট দ্বারা প্রমাণিত যে একটু যদি আপনারা শান্ত যে হন, আমি ছাত্রলীগের আমার যে প্রশ্নে এসএম যেতে ফরহাদ চাই। আর ছাত্র শিবিরের ছাত্রলীগকে এসএম ফরহাদ বলতেছি কিন্তু না ভাই, এক ব্যক্তি নয়, ছাত্রলীগের পর্যন্ত আপনারা এক এটা ব্যক্তি অস্বীকার নয়। করবেন, আমি ওর দিকে যাচ্ছি না তো। ছাত্রলীগের পদে ছিল, এটা আমি বলতেছি না, জনাব এটা আপনারা অস্বীকার জনাব করবেন, সাইফুল, আমিও জনাব মেনে সেলিম, নিলাম। আপনারা যদি ডিভাইডিং কাউন্টার দিতে সোসাইটি থাকেন, ছিল। তাহলে আমাদের প্রশ্নপত্রে শেষ হবে আচ্ছা না। না ভাই, তো জি ডিভাইডিং জি জি সোসাইটি বলুন। ছিল।
একজনের সেন্ট্রাল ডিভাইডিং সোসাইটির প্রেসিডেন্ট, আপনাদের ছাত্র না শিবিরের না না, বর্তমান আপনার তাইলে যারা বলেছে উনি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিল না, উনি ছাত্র এখানে যে একটা বিতর্ক প্রতিযোগিতা বা ডিবেটিং এর যে একটা ক্লাব ছিল, উনি ওই ক্লাবের সদস্য ছিল, কিন্তু উনি তো ছাত্রলীগ না করে না না, নাই। প্রেসিডেন্ট ছিল, এখন প্রেসিডেন্ট ছিল। উনি তো ছাত্রলীগ করে নাই। আপনারা না, এখন আমি আমি একটা স্পষ্ট একটা কথা বলি, ভাই, সেটা হচ্ছে এই যে কথাটা আমাদের এটা তো আমাদের মনোহরগঞ্জে আমাদের মনোহরগঞ্জে একটা মানব কল্যাণ ছিল। আমাদের মনোহরগঞ্জে একটা মানব কল্যাণ সংস্থা আছে, মানব কল্যাণ ফাউন্ডেশন আছে। তো এখানে তো আসলে অনেক দলের লোক আছে। তো আমি যদি যাই এখানে যাই কোনো কাজ করি বা আমি যদি এখানে সম্পৃক্ত হই, তাহলে আমি কি এর হচ্ছে কি আমি মানব কল্যাণ করি বা আমি এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছি? যে আমাদের সেটা কিন্তু কেউ এভাবে না। এই জায়গাটায় আমি আসতে আমরা চাচ্ছি। প্রশ্ন না এই না না জায়গাটায় না আসতে না, চাচ্ছি। এটা আসলে এটা হচ্ছে যে আমি যেটা আমাকে স্পষ্ট এক মনে মিনিট করি, সময় দেন। ছাত্র আপনি দলের যে যে কারণ আসলে বলছেন তাদের যে শুধু ছাত্রদল তারা তাদের যে সাইফুল ভাই, মৌলিক আসলে নির্বাচনে যে তাদের একটু যদি মৌলিক যে আমাকে ভুলগুলা, তারা এই শোনেন, আমরা মৌলিক কিন্তু ভুলগুলা কিন্তু তারা গ্রহণ সাইফুল ভাই, করতে আপনি হবে। আর তারা বলছেন কি কারণে, তারা এটা শিক্ষা কিন্তু কোনো কারণ না। আপনি যেটা বলতেছেন নির্বাচনের জন্য করাটা কি হয়েছে? আমরা অভিযোগ পাল্টা অভিযোগে যাব না, ঠিক আছে? আমাদের ফার্স্ট না না, কিছু একটা মিনিট বলেন। আমি বলি যাব না। সরি। না না, আমরা এটা যদি কাউন্টার তো specific প্রশ্নের ভিত্তিতে আগাই, একটা তাহলে মিনিট। দেখবেন আপনাদের এই অভিযোগ পাল্টা অভিযোগগুলো আপনাদের উত্তরের মধ্যেই চলে আসবে। সেক্ষেত্রে আমরা যদি একটু আচ্ছা না, এটা মানে না, ওই যে question সাইফুল ভাই বলছেন, answering করি, একটা তাহলে মিনিট হয়তো আমাকে একটা মিনিট শুধু। সাইফুল ভাই বলছে যে ছাত্র শিবির শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করছে, ছাত্রদল সেটা করে নাই। আপনি দেখেন ছাত্রলীগের সাথে একাকার হইয়া তারা কিন্তু ছাত্র শিবির বর্তমান যারা প্যানেলে ছিল একজন আমি ব্যতীত আপনার বাকি কাছে সবাই আসছি। এবার তারা ক্যাম্পাসে ছিল। এবার প্রশ্ন ছাত্র যেটা দলের আপনার কেউ কাছে, গত 17 বছর ক্যাম্পাসে থাকতে পারে না, তারা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করবে কিভাবে? তাদের ক্যাম্পাস আচ্ছা তারা সেলিম নিয়মিত ভাই, একটা পরীক্ষা দিতে বিষয় পারে বলে না, এগুলা ক্লাস তো করতে পারে না। এই যে শিক্ষার্থী বান্ধব, জনাব সেলিম, এই যে আপনি আমি বলেছেন প্রথমে ছাত্রলীগে যারা আপনার ছিল, কাছে আসছি, তো আমি আপনি একটু আপনার উত্তর দিই প্রশ্নের শাহজাহান বেসিসে ভাই। জবাবটা দিবেন আশা করি। আমি আশা করব আপনারা দুজনেই প্রশ্নের বেসিসে জবাবটা দিবেন। আপনারা কাউন্টার দিতে থাকলে কিন্তু আমাদের প্রশ্ন করা হবে না। জি জি ধন্যবাদ। বলেন। আচ্ছা তো ঠিক আছে, ঠিক আছে। ধরেন সাইফুল ভাইয়ের জনাব সাইফুল ইসলামের যে একটা মানে তার দলের পক্ষে তার রেফারেন্স ছিল যে তারা শিক্ষার্থী বান্ধব অনেক কার্যক্রম করেছে এবং সেটার উদাহরণ তিনি দিয়েছেন, কিন্তু ছাত্রদল সেই রকম কিছু করতে পারে না। এইটার জবাব আপনি দিবেন। পাশাপাশি আমাদের প্রশ্ন হচ্ছে, আপনাদের যে নানা অভিযোগ পাল্টা অভিযোগের বিপরীতে ছাত্র শিবির বরাবরই বলে আসছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করতে, কিন্তু আপনারা সেটার স্পেসিফাই এখন অব্দি করেননি, আমরা দেখিনি তুলনামূলক ভাবে ঢাকা ডাকসুতে বা জাকসুতে। সেইটা বলবেন। এবং আমি যদি একটু যোগ করি যে এই যে ছাত্র দলের মানে ওই রকম কাজ করতে পারে নাই বা ছাত্র দলের ভরাডুবি, আপনি নিজের অনুশোচনা থেকে নিজে একটা বললেন যে তৃণমূলের খেসারত দিতে হয়েছে ছাত্র দলকে। আমরা জানি যে আবিদ হোসেন, তারপরে আপনাদের আরো আরো যারা আছেন, এরা সবাই কিন্তু একেবারে ক্লিন ইমেজেস স্টুডেন্ট, যাদের ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন দলের পদ পদবিতে থাকে তাদেরকে আমরা দেখি 12 বছর 14 বছর চলে যায় তাদের কোর্স কমপ্লিট করতে। সেক্ষেত্রে এই যে আবিদ সাথে যারা আছে মায়ের, এরা কিন্তু আমরা ওই রকম কোনো কার্যকলাপ দেখি নাই। স্টুডেন্ট হিসেবে যেমন ভালো, ত্যাগী, সাহসী। তো আপনি নিজে যেটা বললেন যে তাদের তৃণমূলের খেসারত তাদেরকে দিতে হয়েছে। এখন আমি যদি একটু যোগ করি যে ছাত্র দলের ওই রকম দেখা দৃশ্যত কোনো কার্যক্রম না দেখার কারণ কি খুব বড় দল হওয়ার কারণে, নাকি দলের মধ্যে গোছালতার যে একটা অভাব ছিল সেটার কারণে একটু বলবেন? মানে আমার প্রশ্ন কিন্তু দুইটা এখানে। এখানে দেখেন হারের কারণ কিন্তু একটা হয় না, অনেকগুলা কারণ হয়, কোনোটা প্রত্যক্ষ ভাবে কোনোটা পরোক্ষ ভাবে। তৃণমূলের খেসারত দিচ্ছে এটাও সত্য, কারণ তৃণমূলে আপনি বিএনপি বড় দল, এখানে আপনি আপনার এলাকারই চিন্তা করেন, বিএনপিতে যদি মোটামুটি 500 ভোটার হয় এক্সামে এক্স্যাক্টলি যদি 500 জন, আচ্ছা 100 জন ধরেন, 100 জনের মধ্যে হয়তো বা 2-3 জন বিতর্কিত কর্মকাণ্ড করতেছে, এই দুজনেরটা কিন্তু হাইলাইটস উঠতেছে। সারা দেশে সেম অবস্থা হয়েছে। এখন এই জিনিসগুলো বলতে পারেন বিএনপি কেন নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণ না করার এক্স্যাক্টলি কারণ হচ্ছে, দেখুন যে যারাই এলাকার মধ্যে আমাদের আপনার এলাকা বা আমার এলাকাও দেখেন, যারা জামাতে ইসলামী বা শিবির করছে আমরা আসলে নিজেরাও জানতাম না তারা যে শিবির করে। অর্থাৎ তারা এমন ভাবে অবস্থায় ছিল, তারা ধরাছোঁয়ার বাইরে ছিল, কিন্তু আচ্ছা, বিএনপি কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকে না। এটাকে কি আপনি ডাইনামিক আচ্ছা পলিটিক্স আমি বলবেন? আমি আমি একটু স্পষ্ট করি সেলিম ভাই, আমার কথা আমাদের এলাকার কথাই বলি।
জনাব সাইফুল, আপনার কাছে আমরা আসছি। আমি যে তার আমি শেষ করি। তো এটা হচ্ছে এখন 5 আগস্টের পরে ডাইনামিক পলিটিক্স বলবেন না গুপ্তচর পলিটিক্স বলবেন, সেটা একটু স্পেসিফিক আমি আমার কথার মধ্যে আমি এটা যে যেভাবে সংজ্ঞায়িত করতে চায় করতে পারে। আমি বলবো যে তারা যে স্ট্যান্ড বা যেটা করছে এটা তারা বলবে যে তাদের কৌশল। তবে আমি বলবো যে আমাদের যারা আন্দোলন সংগ্রামে এত বছর ধরে সক্রিয়ভাবে ফেসিবাদের একদম সম্মুখে, আপনি দেখেন এই আন্দোলনের পিছনে আবু সাইদ, ওয়াসিম, তো এই মুগ্ধরা যেভাবে ভূমিকা রাখছে, আন্ডারগ্রাউন্ডে কিন্তু আরো ভূমিকা রাখছে, কিন্তু প্রাণ দিতে হয়েছে যারা সম্মুখ সারিতে ছিল। ঠিক এই ফেসিবাদ আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিল বিএনপি ও তার সমমন্য দলগুলো। এখানে কিন্তু তারা যে গুপ্তচর ভিত্তি বা গুপ্ত রাজনীতি করছে এটা ঠিক, তারা তাদের কৌশলে আগাইছে। তো ওই যে বিএনপির উপরে কিন্তু তারা সক্রিয় রাজনীতি করার কারণে আওয়ামী ফেসিবাদের সময় তাদের উপরে কিন্তু এই দমন, নিপীড়ন, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন এগুলো হয়েছে। 5 আগস্টের পরবর্তী সময়ের পরিক্রমা যখন তৃণমূল এই সুযোগটা পাইছে, তারা অনেকটা বলতে পারেন প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। এতে করে তারা কাউকে ছাড় দিতেছে না। তারা নেতাদের যে আমি মার খেয়েছি, আমি নেতার কথা কেন শুনবো, ওই সমস্ত নেতা আমাকে বাঁচাতে পারে না, আমি এখন আমারটার প্রতিশোধ নিব। ওই প্রতিশোধ পরায়ণটা কিন্তু আসলে এক্স্যাক্টলি যারা সাধারণ জনগণ এটা তারা মাইনা নেয় নাই। এটার কারণে আসলে ব্যালটের সুযোগ পাইছে। ওই জিনিসটা যারা বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে তারা টুডে ও টুমোরো যখন ইলেকশন হবে তারা ভাবি ক্ষমতাসীন হিসেবে বিএনপি কে দেখতেছে। আর আপনি ইউনিভার্সিটির ছাত্র সংসদ ইলেকশন গুলো যদি দেখেন, একদম 71-এর আগে থেকে প্রত্যেকবারই কিন্তু ক্ষমতার বাইরে যারা থাকে তাদেরকে কিন্তু ছাত্রছাত্রীরা চুজ করে। এর মোস্ট আপনি 2020 সালের হাসিনার টাইপের ওইটার কথা না বলি, আর আগের গুলার কথা বলতেছি। তো এটাকে ছাত্রছাত্রীরা মনে করে যে বিরোধীতে যারা থাকবে তাদের কাছে তারা বেশিরভাগ নিরাপদ থাকবে। তারা বলতে পারেন ছাত্রলীগ, ছাত্রদলকে অনেকটা যে ছাত্র শিবির যে ন্যারেটিভটা ছড়াইছে যে ছাত্র লীগ হয়ে কিন্তু ছাত্রদল আসবে, এটা কিন্তু আসলে ওই তৃণমূলের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এরা এটা গ্রহণ করছে। আরেকটা জিনিস হচ্ছে এই ক্যাম্পাসে ছাত্রদল তারা শিক্ষার্থী বান্ধব প্রোগ্রাম করতে পারে নাই, কারণ এটা সত্য কথা। ছাত্র শিবির যেটা গুপ্ত আন্ডারগ্রাউন্ডে গত 17 বছর করে আসতে পারছে, হলে থাইকা ক্যাম্পাসে থাইকা তারা পড়াশোনা করছে, ভিতরে ভিতরে তারা তাদের কার্যক্রমে পরিচালনা করছে। কিন্তু ছাত্রদল এটা পারে নাই। কেন ছাত্রদল ক্যাম্পাসে যাইতে পারে নাই? তারা নিয়মিত ক্লাস পরীক্ষা দিতে পারে নাই। তাদের ছিল রাজপথ আর বাসায় চলে যাও। আর এখানে হয় কি বলে যে হয় কারাগারে নয় আদালতে দৌড়াও। এর বাইরে কিন্তু তাদের কার্যক্রম ছিল না। তারা কার্যক্রম এখানে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করার সুযোগই কি। এরপরে আপনি যেটা বলছেন কি বলে 5 আগস্ট পরবর্তী পরিক্রমায় ছাত্রদল কি ঢাকা ইউনিভার্সিটিতে কোনো বিতর্কিত কর্মকাণ্ড করছে? এরকম এক্স্যাক্টলি 2-1টা দেখেন, তাহলে কেন তাদের এই বরাডুবি হলো? এই যে ছাত্রলীগও ছাত্র দলের উপর ভরসা করতে পারে নাই। তারা এটা ভেবে নিছে যে আমরা যদি ছাত্র দলের ভোট দিই তাহলে আমাদের উপরে খড়গটা নেমে আসবে। এর চেয়ে বরং আমরা ছাত্র অন্য আপনি বলতে পারেন বামপন্থী বা অন্যদের না, তারা বললো যে তারা যদি অন্য প্যানেলকে ভোট দেয় তাহলে ভোটটা মানে ভোটটা কাউন্টই আসবে না, আলটিমেটলি ছাত্র দল চলে আসবে। এই জন্য ছাত্র দলের মূল প্রতিপক্ষ ছাত্রকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের বিতর্কিত কর্মকাণ্ড না থাকলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিল, সেটা আপনি নিজেও জানেন। এখানে বাইরেরটা ছাত্ররা ছাত্র ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিরা ছাত্রছাত্রীরা বাইরেরটা যখন কাউন্ট করছে, তো এটা তো বলি তৃণমূলের বলি এখন ক্যাম্পাসে গিয়ে ক্যাম্পাসের যারা ক্লিন ইমেজের আপনার আবিদ বলে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার যদি তৃণমূলের আমরা যদি এখানে স্পেসিফিকলি তৃণমূলের বলি বলছেন যে আসলে কারণে নির্বাচনের বারোটি সেখানে আমি এখানে স্পষ্ট যেটা দেখছি এখানে ছাত্রদলের যে একটা নির্বাচন পরিচালনার যে একটা কমিটি, আমি নিরপেক্ষভাবে যদি বলি, আমি সেলিম একটু বলি, আমি একটু বলি শাহজাহান, সেলিম ভাই বলছে যে ছাত্রদল আসলে তৃণমূলের বলি বা তৃণমূলের ছাত্রদল বা বিএনপি আসলে যেসব কর্মকাণ্ড করছে যেগুলা জনগণ দ্বারা জনমনে শিক্ষিত না, এগুলোর কারণে আসলে কিন্তু কি সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল থেকে আসলে একেবারেই কি সরে গেছে। বুঝলো তা না, বিষয়টা হচ্ছে যে আমি যদি স্পষ্ট ভাবে দেখি সেটা হচ্ছে যে ছাত্র দলের যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের কথাই বলি, আমি দেখি যে আসলে এখানে তাদের যে একটা নির্বাচনের যে একটা ম্যানেজমেন্ট, একটা ব্যবস্থাপনা বা যে একটা কমিটি, আসলে আমার কাছে বিষয়গুলো একদম একটু একেবারেই অবস্থানে মনে হয়েছে যে একটা নির্বাচনের প্রচারের জন্য
ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি চলে আসলো, কেন্দ্রীয় সেক্রেটারি চলে আসলো, আবার আবার ওদের নির্বাচনের এই যে ব্যালট গুলা বা নির্বাচনের যে পরিস্থিতি গুলা, এগুলা রিক্সা হ্যাঁ, ভ্যানের মধ্যে দাঁড়াইয়া ছাত্র দলের আপনি কেন্দ্রীয় যাদের সভাপতি দোষারোপ বিতরণ করছেন, করতেছে। তা আপনি আসলে আমি যাদের যেটা দোষারোপ স্পষ্ট করছি করছেন সেটা তারা হচ্ছে যে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আপনি যাদের এটা একটা যাদের কারণ, এটা একটা কারণ যে আসলে মানে আমি একটা এটা কারণ আমরা বলতেছি, আমি একটা কারণ বলতেছি আসলে এদের যে একটা শুধু যে নির্বাচন ব্যবস্থা পরিচালনা প্রথম ম্যানেজমেন্ট ঘটনা যে করতে একটা ব্যবস্থাপনা ছাত্রদল দরকার ছিল সেটা করতে গেলে অনেক স্ট্রংলি, জনসভার আসলে মধ্যে এই হয়, জিনিসটা অনেক ছিল বড় না। একটা যার স্লোগান হয়ে কারণে গেছে। আমি দেখছি এটা যে আসলে এই যে বর্তমান আবিদের আমাদের কথা বলি, মডার্ন পলিটিক্স, এই যে মডার্ন আবিদের কথা বলি স্টুডেন্ট আমি, পলিটিক্স এই যে গ্রহণ আবিদের করে সাথে না। কিন্তু শেষ পর্যন্ত জনাব সাহেব কিন্তু 1 by 1 ছাত্রদল নেতা কর্মীরা ছিল না। আবিদের সাথে লাস্টে আমি যদি ভোটের দিন বলি সন্ধ্যাবেলা কিন্তু, সন্ধ্যা যখন আবিদ যখন এই যে বিভিন্ন হলে যায়, যখন রেজাল্ট দিবে তখন তখন কিন্তু আবিদ একলা একলা গিয়ে তার সাথে সাংবাদিক ছিল আর গুটি কয়েক লোক ছিল, কিন্তু আবিদের সাথে কিন্তু এই যে ছাত্র দলের জিএস প্রার্থী ছিল, এজিএস প্রার্থী ছিল, এই যে হামিম, আর আরেকজন হচ্ছে কি জানি, আহ এই যে ওনাদেরকে কিন্তু দেখা যায় নাই। অর্থাৎ আবিদ কিন্তু সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, কিন্তু আসলে ছাত্র দলের এখানে একটা বড় ধরনের নির্বাচন পরিচালনা যেটা ম্যানেজমেন্ট, সেটা একেবারে ছিল না। যার কারণে আসলে ছাত্র দল একটা বিশাল ব্যবধানে পরাজয় হয়েছে। জি, আপনাদের আমি বিনীত অনুরোধ না করব আপনারা তারপরও আসলে সকল আমার কিছুর পরেও যে প্রশ্নের দিতে বেসিসে অ্যান্সার প্রশাসনিক দিবেন যে এবং সুবিধাটা এমনটা নিচ্ছে, দিলে এটা আমরা আমরা আসলে আসলে প্রশ্ন নিতে জয় পারছি না। পরাজয় থাকবে এখানে। আমরা যে সাইফুল ভাই প্রথমে একটা কথা বলছেন, এখানে জুলাই যোদ্ধারা জিতবো, অবভিয়াসলি তাই হ্যাঁ, করছে। তবে এখানে বিতর্কিত প্রশাসনিক মাধ্যমে যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো করা হয়েছে, এগুলো আমাদেরকে ব্যথিত করছে। এগুলো না, আমি নৈতিক আসলে দিক দিয়ে বিতর্কিত আমরা কর্মকাণ্ড এগুলো বলতে আসলে আমি যদি চাই না। একজন নৈতিক আমি দিক যদি দিয়ে একজন এই লিগেলি জিনিসগুলো কথা বলি, এখন পর্যন্ত ছাত্রদল কোনো প্রমাণ দিতে পারে নাই যে এই ছাত্র শিবিরের এই কর্মী আচ্ছা, অথবা এই সমর্থক ভোট বা এই গণনা লিডার করতে কি কোনো সাদিক বিতর্কিত কায়েম কর্মকাণ্ড করে, উপস্থিত, কিন্তু কিন্তু ভোট যখন গণনা করতে জাহাঙ্গীরনগর সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়, উপস্থিত, জাহাঙ্গীরনগর অন্যরা দেখতে বিশ্ববিদ্যালয় পারে আমরা না, এটা দেখছি কি যে নৈতিক অবস্থা? আমলি সরকারের আমলে যেরকম রাতের ভোট, দিনের ভোট রাতে আমি হয়েছে, আশা ঠিক করব সেম আপনারা সেম কাউন্টার কিন্তু কম ছাত্র দিবেন। দলের নেতা কর্মীরা ছিল, এবং কি সকালবেলা দুপুরে কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আটক করছে। ওনারা জিজ্ঞেস করছে আপনি এখানে কি করেন? আমি এখানে রাত ছিলাম, রাত্রে শরীর খারাপ হয়েছিল, আমি এখানে শুয়ে গেছি, আমার আর কিছু মনে নাই বা এই কারণে সে হলে মানে হাস্যকর একটা হলে জিনিস দেখেছি। ছাত্র সে কেন একটা হলে ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি, সে কেন এখানে হলে যাবে? আচ্ছা, তা এটাতে আপনাদের নৈতিক আমি অবস্থান থেকে আপনারা কি করছেন? আপনারা যে আমি গুজব এটা ছড়ালেন যে রাত্রে ব্যালট আমি এটা বাক্সটা নৈতিক অবস্থান ব্যালট থেকে বাক্স বলি না, পড়ে গেল, এই আমি এটা সত্যটা কি? গুজবও এটা একটু বলি না, বলেন আমি তো। বলতেছি যে এটাই যে এখানে ছাত্রদের ভোট হচ্ছে, এখানে একটা ইউনিভার্সিটির ভোট হচ্ছে, সেখানে ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট তারা পড়ালেখা করে আগামী 1 বছর তাদের যে মৌলিক দাবি সমূহ আদায়ের জন্যই তো ডাকসুগণ এগুলো গঠন হয়েছে। তো এখানে ছাত্ররা তাদের লিডারকে বেছে নিবে, ঠিক আছে, কিন্তু এখানে ছাত্র দলের একজন কেন্দ্রীয় সহসভাপতি সে রাতে, এখানে তার কি কাজ? আমার এই জিনিসটা আপনি স্টুডেন্ট উত্তর দিবেন, সে রাতে এখানে কেন গেল? আপনি আপনার জ্ঞাতার্থে আপনি হয়তো বা জানেন না যে তারা যে বিশেষ করে সাবেক যে ছাত্র নেতারা তাদের যে আগে কক্ষ থাকে ইউনিভার্সিটি রাজনীতি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি এটা জানিয়ে রাখেন। জনাব সাবেক যে জনাব ছাত্ররা সাইফুল, তারা কিন্তু হলে জনাব যায় অনেক সময় থাকতে জনাব পারে। জি জনাব না না, জনাব সাবেক সাইফুল, ছাত্ররা জনাব হলে সাইফুল থাকবে আমি এটা এক কিন্তু মিনিট বলি, আপনি নির্বাচনের প্রশ্ন দিন করেন রাত্রে আমাকে সে কেন থাকবে? যে জনাব সাইফুল আমি এক মিনিট বলি যে জি এটার বলেন। জন্য তো তাকে সেলিম আটক করা হয়েছে। জনাব আমরা কি এটার জনাব কোনো নিন্দা সেলিম যে জানাইছি কথাটি যে বলল যে তাকে জনাব কেন সাইফুল আটক করা হলো? সে না, আমি মানে এখানে এই জিনিসটা বলতেছি না, আমি এই জিনিসটা বলতে যে মূলত কোনটা আছে আসলে ছাত্র দলের যেটা নির্বাচন পরিচালনা যে একটা টিম থাকার কথা, একটা ম্যানেজমেন্ট থাকার কথা, তারা কিন্তু এই জিনিসটা টোটাল আমার কাছে মনে হচ্ছে নাই। জি না, সেটা তাদের গুছিয়ে দিতে কনসার্ন, পারে না। সেটা তাদের ছাত্র দল, কনসার্ন, সেটা ছাত্র অবশ্যই সংসদ আপনার কনসার্ন না, ইলেকশনের যেটা সেটা 15 দিন বা 1 অবশ্যই মাস বিএনপি সময় বা পাইছে, ছাত্র দলের আর কনসার্ন, সেটা শিবির অবশ্যই সেটা ছাত্র শিবিরের 17 বছর কনসার্ন না। থেকে করতেছে, তো গড়াই নিতেছে। তো জি জি এক সেলিম মিনিট ভাই আমি বলেন, আমি জনাব জি, সাইফুল আমি আপনাকে বলি, আপনি যেটা বললেন সেলিম ভাই তাদের একটু জোরে গোছালো বলেন। তাদের গোছালো অগোছালো, সেটা অবশ্যই ছাত্র দল এবং বিএনপির না না, কনসার্ন, যেটা সেটা বলছে অবশ্যই সাইফুল ভাই এক্স্যাক্টলি সঠিক কথাই বলছে। ছাত্র দল 17 দিন সময় পায় নাই নিজেদেরকে গোছানোর জন্য, কারণ ছাত্র সংসদ ইলেকশনের জন্য ছাত্র দল ওইভাবে এখনো ম্যানেজমেন্ট যেটা বলছে অথবা যে প্ল্যান, এটা কিছুই করতে পারে নাই, হুট করে ছাত্র হ্যাঁ দলের জন্য আসছে। ছাত্র দল ওইটা মাথাও রাখে না। ছাত্র শিবিরে ছাত্র সংসদ ইলেকশন বা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির জন্য 17 বছর থেকে নিজেদেরকে তৈরি করা হচ্ছে, 17 বছরের ফলটাই তারা পাইছে।
এখন এটা না, কিভাবে করছে সেটা- আপনি আমি প্রদান না, করুন। তারা প্রয়োজনে ছাত্রলীগের সাথে সেটা মিশছে, কি প্রয়োজনে এটা কি প্রশাসনের সাথে মিশছে। আমি সেলিম কিন্তু ভাইয়ের একটা ছাত্রদল স্পেসিফিক কথা তারা বলি, এই যে ছাত্রলীগ, তারা যেটা এরপরে আপোষহীন মনোভাবের সাথে ওরা রাখে। পাকিস্তানি, আমি সেলিম ভাইয়ের একটা কথা বলি, ছাত্রলীগ পাকিস্তানি, আসলে আসলে এগুলো বলে আমরা ট্যাগ দিতে পারবো, কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিষয়গুলো খায় না। না, এটা আপনি দেখুন জানেন আপনারা কিনা? যদি সাধারণ আপনারা যদি শিক্ষার্থীরা কিন্তু এগুলো খায় না। কাউন্টার ত্যাগের রিকাউন্টার দিতে রাজনীতি থাকেন কারা তাহলে করে বলেন তো? আমরা আলোচনা আগাতে পারবো না। আপনারা যদি কাইন্ডলি জি আমাকে সেলিম ভাই, শুরুতে জি বলেন বলেন আলোচনাটা বলেন। না আগাতে না পারেন যে ভাই, যে জায়গা আমার মনে হয় জি আজকে সেলিম ভাই আমাদের বলেন। যে সঞ্চালকের একটা প্রশ্ন থাকতে পারে ট্যাগিং নিয়ে, এরকম যদি থাকে তাহলে আমি এটাতে বইলে ফেলি, যেহেতু মাত্র সাইফুল ভাই ট্যাগের কথা বলছে যে কিছু, এখন আমরা তাহলে যে আপনি শিবিরকে যদি বললেন যে শিবির বলি, এটা tag না নিয়ে না না, এটা আমি বলি, আপনি বললেন যে ছাত্র শিবির ছাত্রলীগের সাথে মিশে ক্যাম্পাসে 17 বছর ছিল, ঠিক ছিল আছে। তো, এখন আমার কথা এটা হচ্ছে ছিল যে তো। এটা আপনি কে দেখেন ছিল, সাবিক কিন্তু কে হলের আপনি বাইরে একজন ছিল, যে আমাদের, ফরহাদ কি হ্যাঁ হলের বাইরে ছিল, আবিদ কিন্তু কে হলে ছিল থাকতে পারে আমাদের না, এই যে ভাই হলে থাকতে পারে না, কে ছিল? শামীম হলে থাকতে পারে নাই, ফরহাদে হলে ছিল, হ্যাঁ সাদিক টাইম হলে ছিল, কিন্তু তারা তো হলে থাকতে হ্যাঁ, পারে নাই। কিভাবে ছিল? তো তারা হলে কিভাবে থাকতে পারে ঢাকা নাই, ইউনিভার্সিটির হলে ছাত্ররা তারা কি থাকতে ছাত্রলীগ পারে, করছে? যারা এ ইউনিভার্সিটির এ ছাত্র ফরহাদ কি ছিলেন ছাত্রলীগ তাদেরকে করছে? জিজ্ঞেস করেন। জনাব ফরহাদ কি সেলিম, ছাত্রলীগ সেটা করছে? কিন্তু সেটা ছাত্রলীগের কিন্তু রাজনীতি করতে এটা অনেকে এটা প্রমাণ আছে। এটা কিন্তু অনেকে নোট করছে যে ডাইনামিক পলিটিক্স না বোঝার কারণেই সেটা হয়েছে, যে ছাত্র শিবিরের যে স্ট্যান্ডটা, যে আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনৈতিক যে নিজের স্বার্থ হাসিল করা, বা আওয়ামী লীগের সাথে না মিশে তাদের সাথে অন্তত তাদের মুখোমুখি না গিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করা, সেটা অনেকে ডাইনামিক পলিটিক্স এর আন্ডারে ফেলছে। আর আপনারা যেটা সম্মুখে এসেছেন, কিন্তু এটাও তো অস্বীকার করার জো নেই যে ছাত্র শিবির, ছাত্র দল, আপনি মূল যদি লক্ষ্য করেন, মূল জনাব সাহেব আমাকে একটু মূল বলতে দিন, আমাকে ভিত্তিটা একটু কারা বলতে কত দিবেন যে গইরা দিচ্ছে আপনি। দেখেন, গুপ্তচর ভিত্তি আমাকে একটু বলেন আর বলতে দিবেন, ডাইনামিক বলেন আর যে কৌশলী বলেন, সেটা হচ্ছে এটা কিন্তু যে ছাত্র শিবির কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু ছাত্র শিবিরকে মারাটা অনেকটা জায়েজের পর্যায়ে চলে গেছিল। মানে আমি এটাই বলি তো, হত্যাযোগ্য এই যে জাহাঙ্গীরনগর ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয় বলেন, যেটা অপরাধ করা জাহাঙ্গীরনগর যায়। বিশ্ববিদ্যালয়ে তার যদি উদাহরণ একটা ফাঁকি মারা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ফাঁকি মারা হলে মিনিমাম 500 টাকা জরিমানা, কিন্তু সেখানে ছাত্র শিবির মারা জায়েজ ছিল, আপনারা জানেন হ্যাঁ, কিনা? এবার আমি হ্যাঁ হ্যাঁ, এটা যদি ছাত্র শিবিরকে তো হত্যাযোগ্য করা হয়েছে, এটা আমরা দেখেছি। এবং কি তো এই যে আপনি আপনার এই যে আপনার কি বলে যে আমাদের এই যে বুয়েটে যে আপনার ফাহাদকে ছাত্র শিবির সন্দেহে যে তাকে পিটিয়ে একদম মারাই জি ফেলছে, জনাব, তো সেটা সে কি সেটা আমাদের, সেটা যাদের কাছে ওপেন, আপনার কাছে দর্শকদের ভাই থেকে যে একটি প্রশ্ন এসেছে, ডাইনামিক বলছে আমাদের দর্শকদের থেকে সঞ্চালক। একটি আচ্ছা, প্রশ্ন আপনাদের মহিষাত ইউনিয়ন বলেন আর আমাদের মনোরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের কি কমিটি আছে? অবশ্যই আছে না? আচ্ছা, এটা কই? সেই এটা তো আমরা আলোচনায় 5 সেই আগস্টের পরে সেই জানলাম। আলোচনা সেই আলোচনা না আমরা না, আসছি, আপনি সেই যদি আলোচনা বলেন যে মহিষাদা সেই আলোচনা ইউনিয়নে আমরা আসছি। 5 আগস্টের আপনার পরে কমিটি দর্শকদের করা থেকে জানেন, তাহলে একটি হয়তো প্রশ্ন আপনি এসেছে, এলাকার রাজনীতি নিয়ে জানেন না। জনাব সাইফুল, আমাদের, দর্শকদের থেকে জি আপনার জন্য বলেন, একটি প্রশ্ন এসেছে, জি দর্শকদের জি থেকে আপনার বলেন। জন্য একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে মানে স্পেসিফিকলি আপনাকেই করেছে, যদিও সেই প্রশ্নটা আমাদের আজকের আলোচনার সাথে রিলেভেন্ট না। আপনি চাইলে স্কিপ করতে পারেন, চাইলে আপনি আহ উত্তর দিতে পারেন। সেটি হচ্ছে, সাদিক সাহেবরা ইসলামী দলের প্রতিনিধিত্ব করে নাকি কেবল রাজনৈতিক দলের? যদি ইসলামী দল হয়ে থাকে তাহলে এলজি ইস্যু, মানবাধিকার অফিস স্থাপন, রাখাইনে মানবিক করিডোর দেয়া, চিটাগং বন্দর অন্যদের কাছে দেয়া, কয়েকদিন আগে যৌন কর্মীদের সরকার কর্তৃক কয়েক কোটি টাকার অনুদান দেওয়া, এগুলো নিয়ে কোনো ধরনের বিবৃতি দেখলাম না কেন? এটা তাদের রাজনৈতিক কৌশলগত অবস্থান? যদি তাহাই হয় তাহলে তাদের দ্বারা উম্মার কি স্বার্থ হাসিল হবে? পৌরাণিক শাসন প্রতিষ্ঠার নামে ইসলামের সাথে এহেন কৌশলকে একটা ধোঁকা বা প্রতারণার নয়? যদি আমি আপনাকে আগেই বলেছি, এটি আমাদের আজকের যে আলোচনার সাথে যিনি রিলেটেড নয়, চাইলে যিনি উত্তর দিতে পারেন। যিনি এই প্রশ্নটা করছেন তিনি সম্ভবত ওই যে জাহিদ, আসলে সাদিক কায়েমের সাথে ওনার যে প্রশ্নটা, আমার মনে হয় যে উনি এই প্রশ্নটা যদি জামাতের কোন লিডারকে নিয়ে বলতো তাহলে এটা একটা উত্তর দেয়। সাদিক কায়েম হচ্ছে একজন ছাত্র নেতা, একজন ছাত্র নেতা। উনি যে প্রশ্নগুলো রাষ্ট্রের সাথে রিলেটেড, জি রাষ্ট্রের জি সাথে জি, রিলেটেড তাহলে একটা আমরা ছাত্র বুঝতে নেতা, পারছি, তাহলে আসলে আমরা এই প্রশ্ন অন্য প্রশ্নে চলে গুলো যাই। করার আমার কাছে তাহলে কেন এই জানি মনে হয় যে, জি, তাহলে আমরা কি অন্য বলেন। প্রশ্নে চলে যাই, কারণ আমি আগেই আপনাকে সেই স্পেস দিয়েছি যে আপনি চাইলে এটি জি করতে জি পারেন, যেহেতু আপনি
সরাসরি বলেছেন যে এটি চাইলেই জামাতের অন্য কোনো না নেতা না, করতে এটা পারে। যাই যে প্রশ্নটা করছে, এটা কিন্তু যদিও উনি ছাত্র নেতা যত কিছু হোক, তার অবস্থান থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় আমরা, আপনারাও কিন্তু বলেন ছাত্র শিবির হচ্ছে ছাত্র জামাত ইসলামের সংগঠন থেকে আলাদা একটা সংগঠন। তাহলে কিন্তু তাদের জায়গা থেকে এখানে আমরা ছাত্র নেতা কাজে দেখতেছি, আমাদের যে হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, নাহিদুল ইসলাম বলেন, আসিফ মাহমুদ বলেন, এরা কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেছে। এমনকি ছাত্র দলের ছাত্র নেতাদেরকেও দেখুন, তারা বলতেছে কোন জায়গার মধ্যে ছাত্র শিবির কেন বলতে পারবে না, কেন বলে ছাত্র না? শিবির কোথায় আসলে বলে না? ছাত্র শিবির কোথায় বলে না? বলে না। না জনাব সেলিম, ছাত্র শিবির কোনটা বলে নাই? আমরা কিন্তু অতীতে বাংলাদেশে যে কোনো সার্বভৌমত্বের যে কোনো আন্দোলনে ছাত্র শিবির এবং ছাত্র দল, আমি বাকি সবগুলা দলকে সাইডে রেখে যদি শুধু স্পেসিফিকলি ছাত্র শিবির এবং ছাত্র দলকে নিয়ে বলি, এরা কিন্তু একে অপরের ঢাল হয়েছিল। সেটিও যেমন অস্বীকার করার জন্যই 5ই অগস্টের পরে কোন হয়তোবা কোনো রাজনৈতিক স্বার্থের জন্য বা নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য বা নিজেদেরকে শক্ত প্রতিপক্ষ হিসেবে জানান দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইটাই আলাদা হয়ে গেছে। এখন আমাদের প্রশ্ন, আমরা সেদিকে গেলে এখন আমাদের আজকের আলোচনা পুরাবে না। তো জনাব সেলিম হাসনাত বিজয়, আপনার কাছে আমার প্রশ্ন যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের পাশ যদি কাটিয়ে যদি একটু কি বলবেন যে ছাত্র দলের সাথে শিক্ষার্থীদের গ্যাপটা কোথায় ছিল, কিংবা গ্যাপের কারণটা কোথায় ছিল, সেটা যদি একটু বলতেন, যেহেতু আমাদের আজকের আলোচনার মূল টপিক হচ্ছে জাকসু এবং ডাকসু ঘিরে, সো সেই হিসাবে আপনি বলবেন। না, আমি আসলে কিন্তু বিষয়টা অলরেডি একবার আলোচনা করছি। সেটা হচ্ছে যে বলছিলাম যে ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে তো আসতে পারে না। তারা যে ছাত্র, যারা দেখেন যে ছাত্র রাজনীতি করে কিংবা সাধারণ ছাত্রছাত্রী, এদের সাথে কিন্তু ছাত্র দলের তো যোগাযোগই নেই। তারা ক্যাম্পাসে আসতে পারে না। 5ই আগস্টের পরবর্তীতে তারা কমিটি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, কালকে ছাত্র শিবিরও পারে নাই। না না, ছাত্র শিবির তো আমি প্রথমে বলে গেছি যে আপনি টপ 3 জন দেখেন ছাত্র শিবিরের, যে সাদিক কাইম, ফরাদ আর মহিউদ্দিন, ছাত্র দলের আবিদ, মায়েদ, হামিদ, তারা এই ছাত্র দলের 3 জনের একজনও কিন্তু তাদের শিক্ষাবর্ষের যে তারা অনার্স মাস্টার্স করছে, একবারও তারা একদিনের জন্য হলে থাকতে পারে না। আর সাদিক কাইমরা বলেন, তারা কিন্তু হলেই ছিল, তো তারা তো শিক্ষার্থীদের পাশেই ছিল, শিক্ষার্থীদের সাথেই ছিল, তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু চালাই নিতে পারছে। সেটা তারা এই যেমন ফরাদেশে ডিভাইডিং সোসাইটির মাধ্যমে চলে গেছে। আমি একটা বিষয় বলি, এই যে ভাইকে তো বন্ধ করে আমার একটা বিষয় দিলে সেলিম মেরে, এই যে ছাত্র শিবির, এক মিনিট ছাত্র শিবিরের যে বললেন যে ছাত্র শিবিরের বাইরে ওরা হলে ছিল বা তারা বিভিন্ন ভাবে যে তারা হলে ছিল, এখন ছাত্র দল হলে থাকতে পারে না, এটা কি তাদের একটা ব্যর্থতা না? তারা যে আসলে কি বলে যে হলে থাকতে পারে না। ছাত্র দলটা হচ্ছে দেশনেত্রী আপসী নেত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। খালেদা জিয়া 100% স্বীকার করি, ছাত্র দল আপসীন, আমি এটা 100% স্বীকার করি। আওয়ামী লীগের সাথে মিলেমিশে করে নাই, যে আমরা হালুয়া রুটির রাজনীতি করে নাই, তারা আপসহীন ভাবে রাজপথে ছিল। না, আমি আপনার একটা কথা বলি, ছাত্র শিবির যদি ছাত্রলীগের সাথে মিলেমিশে করতো তাহলে বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র শিবির মারা জায়েজ হতো না। ছাত্র শিবির মারা জায়েজ ছিল। আমলি সরকারের আমলে ছাত্র শিবিরের শুধু বিশ্ববিদ্যালয় গুলোতে 120 জন ভাইকে আমাদের শহীদ করা হয়েছে। এই 17 বছরে আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে 120 জন ভাইকে মারা হয়েছে। এই বিষয়টা আমরা একবার খোলাসা করেছি। আমরা এখন আমার কাছে মনে হয় যে মানে আমরা তো ছাত্র শিবির তো মায়ের খাইছে, মারা গেছে, তারপরে ওরা ক্যাম্পাসে ছিল। এখন তো আমার কাছে কি এরকম মনে হয়নি ছাত্রদল মায়ের ভয় বা মৃত্যুর ভয় ক্যাম্পাসে আসে না, বিষয়টা কোনো এরকম। তাহলে এটা আপনি ভুল বলছেন। আমি প্রথম কথা বলছি ভাই, আপনি কি মনে হয় যে তারা কলেজ ভাঙ দেওয়ার জন্য, ভার্সিটি ভাঙ দেওয়ার জন্য ভার্সিটিতে আসে নাই, এমন মনে হইতেছে ছাত্র দলের বেলায়? আমি প্রথমে বলছি শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছে, এই কারণে তারা কিন্তু গুপ্তচর, যেটা আমরা বলছি, আপনারা বলতেছেন ডাইনামিক বা কৌশলী, সেটা কিন্তু তারা ছাত্রলীগের সাথে মিশে গেছে, ছাত্রদল সেটা করে না। আমি এইটা বলতেছি, তারা মিশে গিয়ে তারা ক্যাম্পাসে ছিল। ছাত্রদল বললো না, আমরা সরাসরি আছি, আমরা আমাদের যে রাজপথ থেকে আমাদের দাবি আদায় করে নেব। বিএনপি সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমান কিন্তু সে 2014 সাল
বা 15 সাল থেকে বলে আসতেছে যে রাজপথে ফয়সালা হবে, যে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ওইটার ধারক ও বাহক কিন্তু এই ছাত্র দলে ছিল। তারা কিন্তু হাসিনা ফেসিজমের পতনের শেষ দিন পর্যন্ত ওই জিনিসটাই ছিল। আরেকটা জিনিস, যদিও আমাদের বোধহয় আলোচনার বিষয় না, তারপর আমি বলি যে এটা চলে আসে, যেহেতু ডাকসু ইলেকশন আমাদের জাতীয় ইলেকশন, বলে যে বিএনপি শুধু ইলেকশন ইলেকশন বলে। একটা দেখেন, এটা একটা ন্যারেটিভ সৃষ্টি করে দিছে যে বিএনপি শুধু ইলেকশন ইলেকশন বলে, আর বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি কি হাসিনা ফেসিজম বা আওয়ামী লীগ যেরকম জোর জবরদস্তি কিংবা সিলেকশন কিংবা পাতানো ইলেকশন, ডামি ইলেকশন করে আর ক্ষমতায় যাইতে চাইতেছে? বিএনপি চাইতেছে যে জনগণ ভোট দেখ, জনগণের ভোটে ক্ষমতা যাবে। এটাকে আপনার জনগণ যদি ভোট দিতে চায়, আমরা জনগণকে বাধা দিব কেন? এক। দ্বিতীয় হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন করে। বিএনপি তো 2012 সালে যখন খায়রুল হকের একটা আদেশের মাধ্যমে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, তারপরের দিন থেকে বিএনপি আন্দোলন কোনটা, যে বলতেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা গ্রহণযোগ্য ইলেকশন চাই। সেটা 14 পরবর্তী, 18 পরবর্তী, 23 পরবর্তী, এমনকি আজকের দিন পর্যন্ত। কেন বিএনপি তো এটা করবে? বিএনপি তো এখনো তাদের যে মূল এজেন্ডা গ্রহণযোগ্য নিরপেক্ষ জনগণের ম্যান্ডেট একটা নির্বাচন, সে নির্বাচন তো এখনো হয়নি। আমি সেলিম ভাইকে একটা প্রশ্ন করি, যে ছাত্রদল কি এখন নির্বাচন নিয়ে কি চিন্তা করে? ছাত্রদল কি এখন নির্বাচন নিয়ে চিন্তা করে না? ছাত্রদলের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার গুলা বা শিক্ষার্থীদের সুখে দুঃখে অংশীদার হওয়া, শিক্ষার্থীদের টাকা নিয়ে চিন্তা করে? কোনটা? এটা ক্যাম্পাস এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ছাত্রদল কি নিয়ে চিন্তা করে সেটা তাদের অভ্যন্তরীণ আমরা বিষয়। দেখেন, এটা ক্যাম্পাসের রাজনীতি কেমন হবে, এটা ক্যাম্পাস থেকে নির্ধারণ করা হবে। এই যে ক্যাম্পাসের যে রাজনীতিটা দরকার, বিভিন্ন কারণে ছাত্রদল করতে পারেনি বলতে ভোটে কিন্তু এই পরাজয়টা হয়েছে। আমি তো এটা প্রথমে বলে গেছি যে অনেকগুলা কারণের মধ্যে এটাও তো একটা কারণ, যে শিক্ষার্থীদের সাথে যে কোনো, এটা আন্দোলনের জন্য হোক, নিজেদের রাজনৈতিক কারণে হোক, তারা ক্যাম্পাসে আসতে পারে না, ছাত্রছাত্রীদের সাথে মিশতে পারে না। কিন্তু ওই যে বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন চাইবে না কেন? এখন কি বিএনপির যে তাদের আমি দেখি যে বিএনপি শুধু নির্বাচন চায় না, আমি দেখি যে বিএনপি তো নির্বাচনের রেজাল্ট দেওয়ার জন্য তারা অনেক সময় হস্তক্ষেপ করে। বিষয়টাকে আপনি দেখছেন কিন্তু এটার রেজাল্ট দেওয়ার জন্য আপনি যদি দুই একজনের যারা সমর্থক দেখেন, বিশ্ববিদ্যালয়ে মাত্র 14,000 ভোটার, 14,000 ভোটারের ভোট রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু 72 ঘন্টার অধিক সময় নেওয়া হয়েছে। যদি কাউন্টার না দেন তাহলে আমরা আপনার কাছে শর্টলি আসতে পারি। যদি কাউন্টার না দেন, আর যদি আপনারা কাউন্টার দিতে থাকেন তাহলে জি বলেন সেলিম ভাই, বলেন সেলিম ভাই বলেন। আমার প্রশ্নটা আমি বুঝি নাই, না আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। আমি সাইফুল ভাইয়ের প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটা উনি পরে করবেন। আপনি আপনারা পরে করব না, জি করব, পরে করব। আমার কথা হচ্ছে, যেহেতু বিএনপির 2012 সালের পরবর্তী সময় থেকে অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা যে নামে হোক একটা নিরপেক্ষ ফেয়ার ইলেকশন হবে, সেই ইলেকশনটা যেহেতু এখনো পর্যন্ত তারা এই দাবিটা আদায় হয় না, একটা ফেয়ার ইলেকশন হয় নাই, বিএনপির আন্দোলনটা তো যৌক্তিক। তাহলে তাদেরকে কেন ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন চায়, নির্বাচন চায়? আপনি তো 23 সালের আগে, 23 সালের 5 আগস্টের আগে বিএনপির দাবির সাথে একমত ছিলেন। আপনি আপনার এজেন্ডা পরিবর্তন করতে, আমাদের আজকে প্রোগ্রামে তো বসে আমি কি কথা বলতে পারবো না, আমাকে প্রশ্ন করবেন। আমি কি সেলিম ভাই কথার উত্তর দিব না প্রশ্ন করবেন? না বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভাইকে সময় দেন। যেহেতু জনাব সেলিম আপনি বললেন বিএনপির চাওয়াটা তো যৌক্তিক, তো বিএনপির একার চাওয়াটাই মানে বিএনপির একার চাওয়াতেই নির্বাচন হবে, সেটাও কি যৌক্তিক? বিএনপির একার চাওয়াতে নির্বাচন হওয়াটা কি যৌক্তিক? বিএনপি কে একাই নির্বাচন চাইতেছে, আর কেউ নির্বাচন চাচ্ছে না? না, আমরা তো ফিল্ডে দেখছি ভিন্ন, অন্য দলগুলো তো একটা নির্বাচন চাচ্ছে না। কে কে চায় না? কে কে চায় না? এই যে জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, তারা কিন্তু আপনারা জামাত ইসলামী, এনসিপি তারা তো ক্ষমতায় আছে বর্তমান। তারা নির্বাচন ব্যতীত যখন প্রশাসনটা জবরদখল করতে পারতেছে, প্রশাসনটা তাদের আন্ডারে, তারা যেভাবে মন চায় ক্ষমতার স্বাদ নির্বাচন ব্যতীত স্বাদ নিতে পারতেছে, তারা নির্বাচন চাইবে কেন? হাসিনাও তো এরকম নির্বাচন চায়নি। আপনি একজন ছাত্রনেতা ছিলেন, কিন্তু আসলে
লিগেলি কথা বলতে নির্বাচনটা হবে কেন চাইবে যে না? আপনি ইলেকশন সাবেক দেন, ছাত্র যদি নেতা হিসেবে কিন্তু সামনে লিগেলি কথা বাংলাদেশের বলতে হবে যে জনগণ যদি নির্বাচনকে বয়কট করে, তখন বলবেন যে বিএনপির দাবিটা যৌক্তিক না। আপনি দেখুন ডাকসুতে ইলেকশন হয়েছে, 80+% ভোট পড়ছে। আর জাকসুতে ইলেকশন জি হয়েছে, প্রায় 70% ভোট পড়ছে। অর্থাৎ জনগণ যেহেতু তারা সচেতন, তারাই ভোট দিতে চায়, জনগণও ভোট দিতে চায়। তাহলে আমরা ভোটের অধিকার তো হাসিনা কেড়ে নিছে, আমরা কেন কেড়ে নেব? জি, ভোটের অধিকার জনগণ কেন ভোট দেওয়া হবে দিতে না চায়, সেটা আমার আপনারাও চাচ্ছেন, ঠিক আছে, এটা তো কিন্তু আমার জনগণের রাজনৈতিক বিরূপ অধিকার। প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, আমরা এবার জনাব সাইফুল ইসলামের কাছে আপনার যাচ্ছি। ইলেকশন জি হবে, জি রাজনৈতিক জি দল জি চাইলেও হবে, জনাব না সেলিম, আপনি চাইলেও হবে। রাজনৈতিক দল ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে, তারাই এই ভোটের অধিকার চাইবে না কেন? তার মানে জি তাদের জি মধ্যে আপনি কোনো আপনি যদি একটু শেষ কিন্তুর করুন, পরে তাদের এত আপনি একটু শেষ করুন, অভিসন্ধিমূলক আমরা এবং জনাব সাইফুল বিতর্কমূলক ইসলামের কাছে চাহিদা। যাচ্ছি। আপনি একটু শেষ করুন, আমরা জনাব সাইফুল ইসলামের কাছে যাচ্ছি। জনগণ নির্বাচন চাচ্ছে, সেটা আমরাও চাচ্ছি নির্বাচন হোক, কিন্তু বিএনপি যেভাবে চাচ্ছে জনগণ আসলে সেভাবে চাচ্ছে না, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা এখন জনাব সাইফুল ইসলামের কাছে যাচ্ছি। উম, জনাব সাইফুল, বরাবরই একটা প্রশ্ন আসছে যে, মানে একটা নেগেটিভ আসছি, সেটা আপনি আহ, দেখতে পান কিনা, বা জনমনে এই নেগেটিভটা আছে যে জামায়াতে ইসলাম গুপ্ত রাজনীতি করেছে, দীর্ঘদিন সম্মুখে আসতে না পারা দল এখন কোন বদৌলতে আপনার এই যে এই বাজিমাত করলো, এটা কি আদর্শিক রাজনীতি নাকি আতাত, কোনটা আপনি ধরবেন, বা গুপ্ত রাজনীতির ব্যাপারে আপনি কি বলবেন? একটু আমি সংক্ষেপে বলবেন, আপনাকে কারণ যদি বলি আসলে জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের যে আসলে একটা বিজয়, এটা হচ্ছে একটা আদর্শিক বিজয়। যদি আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির যে আদর্শকে লালন করে, যে আদর্শকে ধারণ করে, আমরা সেই আদর্শকেই মাঠে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা সেই আদর্শের দাওয়াত নিয়ে বিগত এক সেই বছরে আমরা আদর্শে যে কি সময় পাইছি। সেই আদর্শে কি আপনাদের এই গুপ্তাবস্থায় রাজনীতি চালিয়ে যাওয়া, না, সেটা আসলে আপনাদের আদর্শ আমি আপনাকে ছিল? স্পষ্ট বলি, এই যে আপনি বলেন যে গুপ্ত বলেন বা ওই যে কি ছাত্রলীগের বলি ট্যাগ না দেন জনাব সাইফুল, আমি অথবা বলছি না, সারা পাকিস্তানি দেশের বলেন, মানুষ বলছে, আসলে সারা দেশের এটা হচ্ছে মানুষ যে বলছে একটা গুপ্ত রাজনীতি। আসলে এটা হচ্ছে একটা রাজনৈতিক ট্যাগ। এটা হচ্ছে যে আসলে যে কেউ যখন কারোর সাথে আপনার কোনো কিছুতে পেরে ওঠে না, আদর্শের দিক থেকে শুরু করে অথবা আপনার কি বলে যে তার মেধার দিক থেকে শুরু করে কোনো কিছু যখন পারে না, তখন তাকে একটা ট্যাগ দিয়ে দেয় যে তুই না, এই ট্যাগ, তুই এই আপনি কথা আপনি বুঝছেন। ট্যাগ বলেন না যাই বলেন, কিন্তু ছাত্র শিবিরের এই এই যারা এই ডাকসুতে নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু হলে ছিল, কিন্তু ছাত্র দলে তারা তারা কিন্তু বলেছে থাকতে তারা তো পারেন। ছাত্র ছিল, তারা তো ছাত্র ছিল, তারা তো হলে থাকবেই। এখন তারা কি হলে থাকা কি তাদের জন্য অপরাধ? আপনি না, বলেন যে এরা হলে থাকতে পারবে না। আপনার আবিদরাও কিন্তু ছাত্র ছিল, না, আবিদরা আমি কিন্তু থাকতে পারেন। আপনাকে স্পেসিফিকলি বলি, এই যে সাদিক কায়েম বলেন, এস এম ভারত বলেন, মহিউদ্দিন বলেন, তারা তো দাবি ছাত্র, তাই না? হ্যাঁ, সবাই ছাত্র। তো তারা দাবি ছাত্র, তারা তো হলেই থাকবে, তারা কই থাকবে? না না, আপনি প্রশ্নটা বুঝতে পারেননি যে আমি ছাত্র আপনার দলে যারা, কথা বুঝছি, আমি আপনার কথা বুঝছি। আবিদরা বা ওই যে আরো যারা আছে, তারা হলে থাকতে পারে নাই, এরা হলে থাকতে কেন? এটা কি ওদের অপরাধ হয়ে গেছে? এরা কেন হলে থাকলো? না না, অপরাধ না, প্রশ্নটা কিন্তু সেখানেই দাঁড়ায় যে এরা কি তাহলে না না, গুপ্তাবস্থায় ছিল বা আমরা করেছিল? জানি যে হলে কারা থাকে। জনাব জনাব সেলিম, আপনি কাউন্টার দিলে আমরা আগাতে পারবো না, আপনি কাউন্টার দিলে আমরা আগাতে পারবো না, প্লিজ। জি সাইফুল ভাই, একটু কন্টিনিউ আমার করেন। ওই ফোন আসছিল তো, কথা বুঝি না। হ্যাঁ, বলেন। আপনি কন্টিনিউ করেন। জি, আপনি যে কথা বলছেন আসলে ইসলামী ছাত্র শিবিরে এটা একটা আদর্শিক বিজয়। আর গুপ্ত রাজনীতি আসলে যারাই বলে আসলে তারা আসলে ইসলামী ছাত্র শিবিরকে আসলে ওই যে দমিয়ে রাখার জন্য বা একটা ট্যাগ দেওয়ার জন্য আদর্শিক ভাবে যারা পরাজিত হয়, তারাই মূলত বিভিন্ন ট্যাগ দিয়ে চলে যায়। তো এখানে আসলে ইসলামী ছাত্র শিবির তাদের এসব ট্যাগে বা এসব ইয়াতে কিছু মনে করেন, ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য, এই লক্ষ্যতে তারা অটল। তারা ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য পানে কাজ করে যাচ্ছে। তারা ক্যাম্পাস যদি হয় তাহলে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব যেসব কর্মসূচি প্রয়োজন এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে সবসময় ইসলামী ছাত্র শিবির সচেতন থাকে। এই সচেতনার সাথে একমত। আচ্ছা, আমি মেবি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার নেট প্রবলেম দেখাচ্ছিল। ইসলামী ছাত্র আপনি শিবিরকে আসলে disconnect- তারা ভালোবেসে, ইসলামী ছাত্র শিবিরকে তারা বিশ্বাস করে মূলত ভোট দিয়েছে। এটা আসলে একটা আদর্শিক বিজয়। এখানে গুপ্ত বা পাকিস্তান অথবা ছাত্রলীগ, এটা আসলে টোটাল কোনো কিছু না। এটা হচ্ছে একটা আদর্শিক বিজয়ের ফল। আচ্ছা, ট্যাগটা কি? মানে আপনি একটা কথা বলছিলেন ট্যাগিং এর রাজনীতি। ট্যাগিং এর রাজনীতিটা আসলে করে কারা?
কোনটা কোনটা ট্যাগ? আমি তো বলবো যে এটা শুরু করছিল শিবির এবং জামাত ইসলামী। জি, ট্যাগিং বলতে উনি ওই যে পাকিস্তানি বলা বা রাজাকার বলা ওরা ওটাকে বুঝিয়ে এসএম করা পাকিস্তানি পাকিস্তানি বলা এসএম যদি করা ছাত্র আপনি আমি বলি যে কিছুক্ষণ আগে সেলিম ভাই বলছিল যে ছাত্র এসএম করা ছাত্রলীগ করতো, এটা একটা ট্যাগ। অথচ হাইকোর্টের রায় দ্বারা প্রমাণিত এসএম করা ছাত্রলীগ করতো না, তার সাথে আচ্ছা ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ততা দেখাতে পারে নাই। অথচ সাইফুল সেলিম ভাই, ভাই তো এখন বলে ফেলছে আমরা যে সেলিম আমরা ভাই এখন জানি বলে যে ফেলছে কি এসএম করা আওয়ামী লীগ ছাত্রলীগ আমলে করতো, দরকার ঢাকা হলে থাকতো। ইউনিভার্সিটি হলগুলোতে কারা থাকতে পারতো সেটা আগে আপনি সেটা আগে স্পেসিফিক এটা আগে বের করেন যে কারা আওয়ামী লীগের আমলে বা পেশিবাদের সময় পাবলিক ইউনিভার্সিটির হলে থাকতে পারতো, তারা কারা সেটা আগে বলেন। এরপরে তো আমরা পেয়ে যাই সাদিক কায়েমরা কিভাবে ছিল, ফরহাদরা কিভাবে ছিল, আমরা কিন্তু বুঝতে পারতেছি তারা তাদের আদর্শটাকে হাইড কইরা ছাত্রলীগের আদর্শটাকে ফেসটাকে সামনে রাইখা তারা কিন্তু হলে না থাকছে, না না তারা না না, সোশ্যাল আমি আপনার এই কাজ কথার সাথে এটা কোনো মানতে কোনোভাবে হবে না। একমত হতে জনাব পারছি সেলিম, না সেলিম এটা ভাই। আপনার কথায় যদি আমরা মেনেই নেই যে তারা ছাত্রলীগ ছিল, কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আপনার হাসিনার পতনের আন্দোলন বলেন, এই আন্দোলনে কিন্তু এরা সম্মুখভাগে ছিল, এটাকে কি হুম, আপনি অস্বীকার করতে পারবেন? না না কোনো অস্বীকার নাই, তারা তো জুলাই যোদ্ধা। হ্যাঁ, এটা তো আমি বলছি যে তাহলে হ্যাঁ, হারের যে একটা কারণ যে বলছে শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের যে গ্যাপটা, সেই গ্যাপটার কারণ আর শিবিরের গ্যাপটা কিভাবে প্রশমিত হয়েছে সে কারণটাই বললাম, এটাই না না ছিল না, মেইন আসলে কারণ। আপনি যে বলতেছেন শিবিরের সাথে আপনি আপনি বিগত এক বছর হিসাব মিলান। যে আমি তো আপনি অতীতের আপনি এক বছর হিসাব মিলাই দেখেন না। এক বছরে ছাত্র শিবির শিক্ষার্থীদের কল্যাণে কি করছে, ছাত্র দল কি করছে, তাহলে তো আপনি দেখতে পারবেন যে আসলে শিক্ষার্থীরা কেন ছাত্র আমি তো শিবিরকে রিসিভ বললাম করছে, আপনার ছাত্র দল কেন রিসিভ যারা করে নাই। ছাত্রদলের দলের যারা ক্যান্ডিডেট ছিল তাদের আপনি দুই একটা ক্যাম্পাসের মধ্যে বিতর্কিত কাজও দেখান। আপনি তো বলছেন না, তারা ভালো কাজ ছাত্র করছে, আমি দলের বলবো তো যে তাদের খারাপ কাজ ছাত্র দেখান। দলের যে প্যানেল ছিল, এই প্যানেলটা কিন্তু নির্বাচনে জয় হওয়ার জন্য যোগ্য ছিল। আমি কিন্তু এটা অস্বীকার করিনি। এখানে ছাত্র দল যারা ছিল তারা সবাই কিন্তু দলের যোদ্ধা ছিল। আমি কিন্তু বিষয়টাকে কিন্তু মানে একেবারে ডিনাই করতেছি না, ঠিক আছে। জনাব সেলিম, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আপনার জাকসুতে ছাত্র শিবিরের জয়ের পিছনে মোটা দাগে যে একটি ধারণা পাওয়া যায় বা জনমনে সবচেয়ে বেশি চাউর হওয়া যায় কথাটি, জনাব সেলিম আপনি কি শুনতে পাচ্ছেন? আমার বোধ হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। সেলিম ভাই কথা হ্যাঁ, বলছি আহ, আছে। জাকসুতে বলেন বা ডাকসুতে বলেন যে ছাত্র শিবিরের জয়ের যে একটি, আপনিও এই কিছুক্ষণ আগে বলেছেন বা যেটি সবচেয়ে জনমনে চাউর হচ্ছে, সেটি হচ্ছে ডাকসুতে বা জাকসুতে বা ছাত্র সংসদ নির্বাচনে সবসময় বরাবরই মোটা দাগে শিক্ষার্থীদের পছন্দের জায়গায় থাকে সম্ভাব্য ক্ষমতাশীল বা ক্ষমতাশীল যারা তাদের বিপরীতে। বিপক্ষে এটা অতীতের, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা অতীতের ইতিহাস ঘাটলে আমরা বুঝতে পারি। কিন্তু এইটা কি আপনার মনে হয় না যে বর্তমান পরিস্থিতিতে বা 5ই অগস্টের পরে বিএনপির বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এই ফলাফলটা না শুধু জাতীয় নির্বাচনে বিএনপির উপর একটা প্রভাব পড়বে? সেই প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে আসছি। তার আগে জনাব সাইফুল ইসলামের কাছে দর্শকদের একটি প্রশ্ন আছে, যেটি কিছুক্ষণ আগে একজন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে তিনি জবাব না পেয়ে আরেকটি প্রশ্ন ছুড়েছেন। সেটা হচ্ছে তিনি লিখেছেন, আমার প্রশ্নটি ছিল ডাকসু রিলেটেড, কারণ এটাকে অনেকে ইসলামের বিজয় হিসেবে দেখেছেন, মানে ডাকসুতে ছাত্র শিবিরের জয়কে অনেকে ইসলামের বিজয় হিসেবে দেখেছেন, এবং যদি ইসলামের বিজয় হয় তবে ইসলামী দলের প্রতিনিধিত্বকারীরা ভার্সিটি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং অবস্থায় সেলফি তোলা, হাসি ঠাট্টা করা, সেটা ইসলামের কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? এগুলোকে নিছক নামে মাত্র ইসলামী বলে আওড়ানো নয় কি, অথবা শরীয়তের বিধিবিধানকে উপেক্ষা করে কেবল ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার অপকৌশল নয় কি? আপনি একটু সংক্ষেপে বলবেন, আমরা 1 ঘন্টা জি, 3 মিনিট হয়ে প্রথমত গেছে। হচ্ছে যে যিনি প্রশ্ন করছেন আমি ওনাকে উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে যে ছাত্র শিবিরের কোনো পেজ থেকে এখন পর্যন্ত বলা হয় না যে আসলে এটা ইসলামিক। ছাত্র শিবিরের এমন কোন নেতা বলে নাই বা এমন কোন দায়িত্বশীল বলে নাই যেটা ইসলামের বিজয় ছিল। সুতরাং মানে ছাত্র বলে নাই শিবিরকে মানে আপনারা মনে বিতাড়িত করেন করার মতো কিনা? অনেক লোক থাকে। আপনারা মনে করেন কিনা? না না, আমরা এটা 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 আমরা কেন মনে করবো? আমরা মনে করি যে এটা শিবিরের আদর্শিক বিজয় হয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছি যে এটা ইসলামের বিজয় কেন হবে?
এটা একটা আশা করি শিবিরের আমাদের আদর্শিক বিজয় হয়েছে। জি, কিন্তু আশা করি আসলে আমাদের দর্শক যারা তার শিবিরকে উত্তরে ন্যারেটিভ ভাবে চিন্তা করে, স্পেসিফিক একটা যারা অ্যান্সার শিবিরকে পেয়েছে। ন্যারেটিভ ভাবে চিন্তা করে তারাই মূলত জি জি, আশা করি আমাদের, যেহেতু আপনি এটাকে টোটালি ডিনাই করছেন যে এটা আপনারা বলেননি বা আপনাদের মনস্তাত্ত্বিক ধারণা এরকমও না, তাহলে আশা করি আমাদের দর্শক উত্তরটি পেয়েছেন। তো আমরা এখন যদি দুজনের কাছে কমন কিছু প্রশ্ন রাখতে চাই, আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, তো দুজনের কাছে আমরা কমন কিছু প্রশ্ন রাখতে চাই। আশা করি দুজনে খুবই সংক্ষেপে উত্তর দিবেন, যেহেতু আমাদের 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের দুজনের কাছে কমন কিছু প্রশ্ন থাকবে। আমরা আশা করি আপনারা কেউ কাউকে কাউন্টার দিবেন না, কাউন্টার না দিলে আমরা আলোচনা দীর্ঘায়িত হওয়া থেকে মুক্তি পাবো। সেটা হচ্ছে আহ ছাত্র শিবিরের ক্ষেত্রে আমার প্রশ্ন, যে দুইজনের কাছে প্রশ্ন, যে ছাত্র শিবির বর্তমানে আপনার ক্যাম্পাসের দায়িত্বে আছেন বলতে পারি আমরা, যে যেহেতু ডাকসু নির্বাচনে তারা এখন প্রতিনিধিত্ব করছেন, বা আশা করা যায় ছাত্র দল আসবে, যেহেতু বাংলাদেশে এখন ছাত্রলীগ নেই, সো ছাত্র দল আসবে। তো জনাব সাইফুল, আপনি যদি পার্সোনাল অ্যাটাক হিসেবে না নেন, তাহলে আমি প্রশ্নটা করতে পারি। সেটা হচ্ছে, আপনি কি স্পেসিফিকলি বলতে পারবেন, ধরেন আমরা তো ডাকসুতে বা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা সরকারি কলেজগুলোর ক্যাম্পাসে আমরা দেখি যে যারা ক্ষমতাসীন দল থাকে বা যারা ছাত্র সংসদ নির্বাচিত হয়, তারা এক ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে বা ক্ষমতার অপব্যবহার শুরু করে, যেমনটা ছাত্রলীগ অতীতে করেছে। তো আপনি কি স্পেসিফিকলি আমাকে বলবেন যে ছাত্র শিবির আসলে কবে নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ হয়ে উঠবে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর, যে আসলে বর্তমানে আসলে অনেকেরই মনে প্রশ্ন এটা। আপনি জানেন কিনা যে ছাত্র শিবিরের প্যানেল যারা জয়ী হয়েছে তারা কিন্তু পরের দিনে সংবাদ সম্মেলন করে বলছিল যে আসলে এটা আমরা জয়ী হই না, এখানে শিক্ষার্থীরা জয়ী হয়েছে। এখানে শিক্ষার্থীদের কথা আমাদের কথা, শিক্ষার্থীদের চাওয়া আমাদের চাওয়া, শিক্ষার্থীদের মনের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা। সুতরাং আপনি এই কথা দ্বারা কি বোঝেন, সেটা হচ্ছে যে ছাত্র শিবির এর আদর্শ আর ছাত্রলীগের আদর্শ কখনো এক না। সুতরাং ছাত্র শিবির কখনো ক্যাম্পাসে ছাত্রলীগ হয়ে উঠবে না জনাব এটার সাইফুল, আমরা কিন্তু ন্যূনতম কোনো বাংলাদেশের সম্পর্ক নেই। প্রত্যেকটা ক্ষমতাসীন দলকে তাদের ক্ষমতা যাওয়ার পরে আদর্শের বিচ্যুতি হতে দেখেছি। এটি না, আশা এটা করি আপনি এটা এবং হয়তো জনাব আপনি সেলিম দ্বিমত পোষণ করবেন না, কারণ বাংলাদেশের এটা একটা ফ্যাক্ট যে, মানে ওপেন সিক্রেট, যে যে কোনো ক্ষমতাসীন দল গেলেই তার চরিত্র, তাদের আদর্শিক বিচ্যুতি ঘটে। শুনুন, একটা আপনি বিষয় হচ্ছে যে ছাত্র শিবির কিন্তু ডাকসু কিন্তু শুরু হয়েছে 1924-25 সাল থেকে, এবং কি ডাকসু নির্বাচন হচ্ছে 1953 থেকে 54 সাল থেকে। 1953-54 সাল থেকে কিন্তু ডাকসু ফাইনালি শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে বিপি, জিএস, এজিএস নির্বাচন সহ মোট 16টা ভোট হয়। তো কিন্তু আপনি দেখেন যে ছাত্র শিবির কিন্তু আসলে সবগুলোতে তাদের প্যানেল দিচ্ছে, কিন্তু ছাত্র শিবির কোনো এভাবে হয়তো দুই একটা দিচ্ছে, কিন্তু এভাবে দিচ্ছে না। কিন্তু আপনি দেখেন অন্যান্য যে ছাত্র সংগঠনগুলোর কথা বলছেন যে ছাত্রলীগ ছাত্র দলে কিন্তু 1990 সালে এই যে আমানুল্লাহ আমান যিনি, উনি কিন্তু ছাত্র বিপি শিবির হয়েছে 1990 ছাত্র সালে। শিবির এতটা ফ্রি স্পেস কখনোই পাইনি, এমনকি এতটা নাই স্পেস নাই, কখনোই আমি করেনি। যেটা আপনার সেক্ষেত্রে বলতেছি যে আপনাদের পেজে সেই অতীতে পরিপ্রেক্ষিতে অতীতে যারা আসলে অতীতে যারা দায়িত্ব ছিল তারা কিন্তু আসলে এই যে ক্ষমতার যে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার কিন্তু তারা করছে। কিন্তু আপনি দেখবেন যে শিক্ষা ছাত্র শিবিরের বেলা একটু সেটা সংক্ষেপ ভিন্ন করুন হবে। আমরা। আপনি ছাত্র শিবির এই শিক্ষার্থী বান্ধব কাজের সাথে তারা থাকবে। আপনি দেখেন আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের একটা ইচ্ছা ছিল যে ছাত্রীদের যে স্যানিটারি ন্যাপকিন মেশিন কিন্তু তারা কি করবে, বসাবে। কিন্তু এটা আজকে তারা তাদের ইশতেহারের বাস্তবায়ন কিন্তু শুরু হয়ে গেছে। এবং কি ছাত্র শিবির এটা বলছে যে এই নির্বাচনে কেউ হারে নাই, আমরা সবাই জুলাই যুদ্ধে আমরা সবাই আসি, আমাদের স্বপ্নের ক্যাম্পাসটাকে সবাই সবার মতো করে সুন্দরভাবে সাজায়। সুতরাং এই কথার পরে বোঝা যায় না যে আসলে ছাত্র শিবির কখন ছাত্রলীগ হয়ে উঠবে। যে আশা আচ্ছা, করি জি আপনার উত্তর ধন্যবাদ। পাইছেন। জি জি, জনাব সেলিম, আপনি সেম প্রশ্নই আপনার কাছে, যে আসলে ক্ষমতায় গেলে আপনারা আবার ছাত্রলীগ হয়ে উঠবেন কিনা, বা ক্যাম্পাসে আসলে আপনাদের আধিপত্য কি আবার ছাত্রলীগের ন্যায় আসলে হয়ে উঠবে কিনা? ছাত্রলীগের দানবীয় কর্মকাণ্ডের কারণে কিন্তু আসলে সারা দেশের মানুষের যতটা অতিষ্ঠ হয়েছে সেটার জনাব 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 বিস্ফোরণ আমরা সেলিম, আমি যদি আমি যদি ফ্রি কি বলি, যে আপনি কি এটাকে শুধু দানবীয় বলবেন? বুঝি নাই।
মানে আমি যদি আপনাকে ফ্রি কি প্রশ্নটা করেছি, সিলি ভাবে যদি একটা প্রশ্ন করি যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড সেটাকে কি আপনি শুধুমাত্রই দানবীয় বলবেন নাকি জনগণ যেটা বলে অতি দানবীয় সেটা বলবেন? ওটা তো একদম যেটা বাংলা সাহিত্যের মধ্যে সর্বোচ্চ লেভেল বুঝাইতে যা বুঝায় সেটাই কিন্তু তারা করছিল। তো জি এইটাকে আসলে মানুষ যে কতটা ঘৃণা ভরা প্রত্যাখ্যান বা কতটা বিস্ফোরণ সেটা কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখছি। এটা থেকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন তাদের যারা আছে তাদের শিক্ষার বিষয় আছে। তারা যদি এটা থেকে শিক্ষা না নেয় তাহলে তাদের পতনটা বা তাদের বা জন্য এরকম দিনে অপেক্ষা করছে। তো আমি আশা করব যে ছাত্র দল বলেন আর ছাত্র শিবির বলেন বা অন্যান্য যে পেশিবাদ বিরোধী যতগুলা ছাত্র সংগঠন আছে তারা ওই কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে যেভাবে শিক্ষা বান্ধব একটা নিরাপদ সমৃদ্ধিশালী সম্প্রীতি ছাত্র সংগঠনগুলোর মধ্যে যদি আরো শান্তি সম্প্রীতিটা বজায় রাখে এবং আগামী দিনে যেহেতু বাংলাদেশ বিনির্মাণে তারা যেহেতু সত্যিকার অর্থে যে বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশ চায় যেমন ক্যাম্পাস চায় ওই রকম রাজনীতি যদি করতে পারে এটাই আমার কাম্য থাকবে। আর আমি আশা করবো যে প্রত্যেকটা ছাত্র সংগঠনই এই ধারাবাহিকতা তারা রাখবে, যেহেতু কেউ ছাত্রলীগ হবে না আশা করি নতুন করে। জি ধন্যবাদ। তাহলে আমরা আরেকটি কমন প্রশ্ন নিয়ে যাচ্ছি জনাব সাইফুল ইসলামের কাছে, সেটি হচ্ছে ছাত্র শিবিরের জয়কে রাষ্ট্রের রাজনৈতিক নতুন মেরুকরণ মনে করেন কিনা, নাকি সেটি শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে? আবার বলতে হবে, আমি সঠিক বলতে পারি না। যে ছাত্র শিবিরের ডাকসু নির্বাচনে ডাকসুতে ছাত্র শিবিরের জয়কে আর নতুন রাজনৈতিক মেরুকরণ মনে করেন কিনা, নাকি সেটি শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ? যে আসলে রাজনীতির মেরুকরণ, আসলে বাংলা একটা কথা আছে বা রাজনীতির কথা আছে যে রাজনীতির কোনো শেষ নাই। তো এটা হচ্ছে একটা ডাকসু নির্বাচন, এটা একটা ক্যাম্পাস নির্বাচন। তো এটার মাধ্যমে আসলে মূলত জাতীয় নির্বাচনে যে একটা মেরুকরণ আসলে আমি এভাবে দেখি না। তবে আমি একটা বিষয় স্পষ্ট বলতে পারি যে আসলে বর্তমান মানুষ বা বর্তমান প্রজন্ম আসলে তারা পরিবর্তনমুখী, বা আসলে পরিবর্তনের ছোঁয়া তারা চায়। হয়তো এটার কিছুটাও কি রাজনৈতিক প্রভাব পড়তে পারে, তবে আমি এটার উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা আমি কম দেখি। জি ধন্যবাদ জনাব সেলিম। আপনার কাছেও সেম প্রশ্ন যে ছাত্র শিবিরের মানে ছাত্র দলের পরাজয়কে আপনি নতুন রাজনৈতিক মেরুকরণ হিসেবে দেখেন কিনা, নাকি সেটি শুধু ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের অবাধ যে পছন্দের জায়গাটা সেটা? না আসলে এটা ক্যাম্পাসেই এটার প্রভাবটা পড়বে। আর ক্যাম্পাসে যে আসলে তারা যে ছাত্র শিবিরকে দেখে ভোট দিছে এটা না, তারা ওই যে বললাম বিভিন্ন কারণে তারা ছাত্র শিবিরকে এই সময় মনে করছে যে যে অন্য কোনো প্যানেলকে দিলে হয়তো বা তারা ছাত্রলীগের রূপ ধারণ করতে পারে, এতে তারা ছাত্র শিবিরকে এখানে নিরাপদ মনে করছে। এটা সত্য, তবে এটা বিএনপির জন্য আমি মনে করি টার্নিং পয়েন্ট। বিএনপির মধ্যে যে ওভার কনফিডেন্স ভাব আসছে, যে সারা দেশের তৃণমূলের মধ্যে যে আমরা ক্ষমতায় যাই অবস্থা, এটা ক্ষমতা থেকে চলে আসছে। বিএনপি যারা নীতি নির্ধারণ আছে তাদের মধ্যে একটা মেজর পরিবর্তন আসবে। তারা কিন্তু এখন সকল দিক বিবেচনা করে, আপনি বোধহয় গত ৩-৪ দিনের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতেছেন যে নিজেদের মধ্যে সংস্কার দাবটা নিজেদের মধ্যে থাকুক, যে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না যেটা করে দেশের মানুষ, সাধারণ মানুষ কি বিএনপি কে থ্রেট মনে করে। ওই জিনিসটা থেকে ওভারকাম করার জন্য বিএনপির নীতি নির্ধারকরা কিন্তু এখন থেকে কাজ করতেছে। তো আমি মনে করি এটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট হচ্ছে, এটা বিএনপির জন্য একটা ধাক্কা। এই ধাক্কাকে কাজে লাগায় বিএনপি আগামী দিনে নিজেদেরকে গুছিয়ে নেবে, আর এটা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জন্য আমি মনে করি যে আরো ভালো ফল বয়ে আনবে। জি জনাব সেলিম। জনাব সাইফুল আপনি বুঝতে পেরেছেন, তিনি বলেছে যে মানে তাদের বড় দল হিসেবে একটা ওভার কনফিডেন্স ছিল। তা আরেকটি প্রশ্ন দুজনের কাছেই, যে যে কোনো ছাত্র সংসদের নেতার আদর্শ কেমন হওয়া জরুরি, এবং শিক্ষার্থীদের মন কাড়ার জন্য আসলে ছাত্র নেতা কেমন হওয়া জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু বলেন। যে একজন ছাত্র নেতা যদি আমি উদাহরণ দিই, আসলে স্পষ্ট বলতে হয় যে আসলে একজন ছাত্র নেতা শিক্ষার্থীরা যেরকম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বেছে নিয়ে সাদিক কাইমের মতো যিনি কিন্তু আসলে একজন শিক্ষার্থী বান্ধব, এবং কি তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই শিক্ষার্থী বান্ধব নেতা হিসেবে চিনে। তো যে কোনো একজন ছাত্র নেতা ক্যাম্পাসে যদি সে শিক্ষার্থী বান্ধব হিসেবে থাকে, তাহলে ক্যাম্পাসে সবাই তাকে গ্রহণ করে নেবে। এবং একজন ছাত্র নেতা কিন্তু সে সবকিছুর আগে সে শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে কিন্তু সে আহ কর্মসূচি গ্রহণ করতে হবে, তাহলে ক্যাম্পাসে সবাই কিন্তু তাকে গ্রহণ করবে।
জি, ধন্যবাদ জনাব সেলিম, আপনি বলবেন। নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, এখন শোনা যাইতেছে। যে প্রশ্নটা কি ছিল? এই প্রশ্নটা সেম প্রশ্নই ছিল যে যে কোনো ছাত্র সংগঠনের নেতাদের আদর্শ কেমন হওয়া জরুরি সাধারণ শিক্ষার্থীদের মন কাটতে। মানে এটা আসলে আমাদের এটা যদি ওভারঅল বলতে একটা চাই প্রশ্ন, আমাদের আসলে যেহেতু হ্যাঁ, আপনারা হ্যাঁ, দুজনেই আমাদের ছাত্র নেতা জনাব সেলিম, যেহেতু আপনারা দুজনেই ছাত্র নেতা, এবং এই ক্ষেত্রে জনাব সাইফুল স্পেসিফিকলি বলেছেন যে সাদিক ক্যাম্প, আসলে সাদিক ক্যাম্প তার একটা আদর্শ আছে, তো তাকে আদর্শীয় প্রমোট করাটা আমরা মনে করি না আছে, কিন্তু সাদিক ক্যাম্পের আদর্শ আমরা মনে করি যে মন কাড়ার জন্য এবারে যথেষ্ট ছিল। তারপরে আপনি আপনারটা বলবেন। না, আমি মনে করি যে ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতি যারা ফিগার হবে তারা কেমন হওয়া উচিত, যদি এটা বলতে যাই তাহলে আমি বলবো যে আমাদের প্রাথমিক লেভেলের যে আমাদের প্রাথমিক লেভেলে একটা কবিতা পড়ছি, এটা আমরা কিভাবে গঠন করব, এটা 4 লাইনে যথেষ্ট। সেটা আদর্শ ছেলে কুসুম কুমারী দাস লিখেছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যাওয়ার পর। এই কথাগুলোর যদি বাস্তব প্রতিফলন আমরা ছাত্র নেতাদের মধ্যে দেখি, তাহলে আমি মনে করি যে ছাত্র রাজনীতি আমাদের জন্য মডেল এবং আদর্শ স্বরূপ হয়ে যাবে। জি জনাব সেলিম, আপনার কাছে আমার আরেকটি ছোট প্রশ্ন, সেটি হচ্ছে রাজনীতি করার জন্য ক্যাম্পাসে আসলে 12 বছর ধরে থাকার কোনো প্রয়োজনীয়তা আপনি মনে করেন কিনা, শুধুমাত্র ছাত্র রাজনীতি সম্পৃক্ত থাকার জন্য? রাজনীতি করার জন্য লং টাইম আমার ছাত্ররা পড়াশোনা করবে, এর জন্য তাদের স্পেসিফিক যে টাইমটা 4 থেকে 6 বছর, ওভারঅল 7 থেকে 8 বছর, এর বেশি লাস্টিং করা কোনোভাবেই কাম্য নয়। কারণ যারা নিয়মিত ছাত্ররা রাজনীতি করুক, নিয়মিত ছাত্ররা এবার আর হল সংসদ যে রাজনীতিটা, এটা কিন্তু নিয়মিত ছাত্ররাই করবে, তো নিয়মিত ছাত্ররাই করুক, এটাই কাম্য। যে শুধু যদি রাজনীতির কারণে সময়টা লাস্টিং করে তাহলে এটা কোনোভাবেই কাম্য নয়। যদি পড়াশোনার খাতিরে কিংবা অন্য যেরকম ছাত্র দলের কথা যদি এখানে আসে, তাহলে তারা তো রেগুলার নিয়মিত পরীক্ষা দিতে পারেনি, তো তাদের শিক্ষাবর্ষটা অবভিয়াসলি সময় বেশি নিছে। কিন্তু এখন থেকে যেটা হবে, যারা জনাব বর্তমানে সেলিম, নিয়মিত সেলিম, খেলার জন্য আপনি সেটা যদি কোনোভাবে সম্ভব হবে না। স্পেসিফিক আপনার দলের দিক বিবেচনা করেন তাহলে সেটি বোধহয় ভুল হবে। যে আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের অনেক না, না, আমি যে যেহেতু ছাত্র দলের প্রতিনিধিত্বকারী বলতেছি, আমি আমারটা দিক দিয়ে বলি, অন্য দলের এখানে আমি বিষেধাগার করতে চাই না। আমার সবার হ্যাঁ, প্রতি জি, সম্মান আছে, সকল ছাত্র জি, রাজনীতির প্রতি। আমি আমার ভুলটা যদি জি, তুলে ধরে এটা ধন্যবাদ। দিয়ে সংশোধনের উপায় বাতলাই দিতে পারি, এটা আমার কাছে বেস্ট হয়ে মনে হয়। জি, জি, তাহলে আমরা আপনাদের আলোচনা যেটি বুঝতে পারলাম, আপনাদের আসলেই তেমন কোনো কাউন্টার অ্যাটাক বা আমরা যদি বলি পার্সোনাল অ্যাটাক ছিল না, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আলাপ আলোচনার ক্ষেত্রে যেটুকু হওয়ার সেটুকুই ছিল, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে দুজনের কাছে আমার মানে, যেহেতু আপনারা ছাত্র রাজনীতির প্রতিনিধিত্ব করেন, সেজন্য আপনাদের কাছে প্রশ্ন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন আসলে কি দরকার আছে কি নাই? আবার বলতে হবে, আমি শুনলে। বলছি বাংলাদেশের গতানুগতিক যে রাজনীতি, সেই গতানুগতিক রাজনীতির কিছুটা পরিবর্তন আনা প্রয়োজনীয়তা আপনারা মনে করেন কিনা? জি, আমি মনে করি বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতিটার কিছুটা পরিবর্তন আনা দরকার। কারণ বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। এখন কি আমরা জিনিসটাকে বলি জেন জেডের যুগ। সুতরাং এক্ষেত্রে আহ যদি রাজনীতি যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আসলে যে কোনো দলের কথা বলি, যে কোনো দল যদি তাদের যে পুরাতন নীতিমালা, পুরাতন সংবিধান, পুরাতন গঠনতন্ত্র দিয়ে যদি আসলে দল পরিচালনা করে, তাহলে বর্তমান প্রজন্ম আসলে ওই দলকে ভালোভাবে রিসিভ করবে না। এ কারণে আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গতানুগতিক রাজনীতিক ধারা পরিবর্তন আনা দরকার। জি, ধন্যবাদ জনাব সেলিম, আপনি বলবেন। বাংলাদেশের রাজনৈতিক যে গতানুগতিক দ্বারা, এটার পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানটা হয়েছে। তো বলা বাহুল্য যে আগের যে ওল্ড পলিটিক্স, এটা চলবে না।
গতানুগতিক দ্বারা যে রাজনীতি ওইটাও চলবে না। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যেটা জনগণ চায়, জনগণের চাহিদা মোতাবেক যে সুখী সমৃদ্ধ শান্তি আসে, বিচার এখানে থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, ন্যায় বিচার এখন থাকতে সেলিম হবে, ভাই, জনগণের মতামত যদি আমরা চিন্তা করি তাহলে তো সংস্কার করতে হবে। সংস্কারের ফর্মুলাইতে আছে। সংস্কার কিন্তু একদিনের না। আমরা যদি আরো 100 বছর আগে যাই, 100 বছর আগের পৃথিবী আর বর্তমান পৃথিবী কিন্তু এক না। এটা কিন্তু হুট করে আমরা এখন 1920 সাল থেকে আপনার দল 2020 তো এ আসি সংস্কার না। চাচ্ছে, আপনার দল চাচ্ছে আগে নির্বাচন, আপনার না, দল আগে সংস্কার তো নির্বাচন চাচ্ছে। আপনি যদি মনে করেন আপনি যেটা না এটা ঠিক আছে, আপনি যেটা বলতেছেন সংস্কারের জন্য নির্বাচন আটকে থাকার তো কথা না। তো আপনি 18 মাস 20 মাস সময় পাইছেন, আপনি তো দৃশ্যমান কোনো সংস্কার করেন নাই। এখন যদি দৃশ্যমান আমরা মিডিয়া কল্যাণে যতটুকু দেখছি যে বাংলাদেশের মৌলিক সংস্কার গুলোতে তো আপনার দলের মানে প্রথম বাধা হচ্ছে বিএনপি। এটা কিন্তু যে কোনো সংস্কারে কিন্তু ওরা না করতেছে। দুই একটা কমন কোশ্চেন ছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিএনপি কিন্তু ওদের অবস্থানটা ছিল, অন্যান্য সকল দলগুলো ছিল এক পক্ষে, বিএনপি ছিল আরেক পক্ষে, যার কারণে আসলে সংস্কারটা কিন্তু একদম আটকে রয়েছে। বিএনপি বলতেছে যে নির্বাচনের পরে সংস্কার হবে না। সংস্কারের যে কিন্তু না আপনি দেখেন সংস্কারের যে প্রস্তাবনা গুলো, এটার আপনি সাংবিধানিক রূপ কিভাবে দিবেন? সংসদ লাগবে। এখন সংসদ আছে, যেহেতু সকল দল ঐক্যমত, যে যে বিষয় ঐক্যমত তারা এগুলাতে সিগনেচার করতেছে, জাতির কাছে এগুলা প্রকাশ করতেছে যে সংস্কার প্রস্তাব এগুলো ঐক্যমতের কমিশনের আমি রিপোর্ট দেখলাম, ঐক্যমত কমিশনের রিপোর্টে বিএনপির ঐক্যমত 6%। বিএনপি সংস্কারের জন্য মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনে যে জিনিসগুলো প্রস্তাব করছে তার মধ্যে বিএনপির ঐক্যমত কমিশনের যে প্রস্তাবের মাত্র 6%-এর সাথে বিএনপি একমত, বাকিগুলোর সাথে বিএনপি একমত না। আপনি তাহলে এটা সবচেয়ে বড় একটা ইস্যু হচ্ছে পিয়ার পদ্ধতি, যেটা জামায়াত ইসলামের মুখ্য চাওয়া যে পিয়ার পদ্ধতি। জামাত ইসলাম না বাংলাদেশে বিএনপি ছাড়া বাংলাদেশের সবগুলো দলে কি কিন্তু এটা বলছে যে জামায়াত ইসলামের অসন্তুষ্ট যে ভোট নেই বিদায় তারা পিয়ার পদ্ধতি চাচ্ছে। এটা কিন্তু আমি মনে করি এটাতে হলে তো বিএনপি তো কোনো সমস্যা নাই না সেলিম ভাই? এটা যদি হয়, এটা হচ্ছে ভারতীয় প্রেসক্রিপশন, বাংলাদেশকে অস্থিতিশীল কইরা ভারত এটার সুবিধা নেবে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে। না এখন আমরা জানি যে বিএনপি একটা বড় দল, তাদের বিশাল একটা অংশ। তো বিএনপিতে আমরা মনে করি যে 2 থেকে 250 আসন তারা এমনি পেয়ে যাবে, তারা তো সরকার গঠন একভাবে করতে পারবে। তাইলে এটাতে বিএনপি বাধা কেন? বর্তমান সরকার যদি আপনি যেটা বলতেছেন পিআর হলে বিএনপি লাভ, আমি মানলাম পিআর হলে বিএনপি লাভ, পিআর হলে জামাত ইসলামের লাভ, পিআর হলে ইসলামী আন্দোলনের লাভ, কিংবা অন্যান্য আমরা লাভের কথা বলতেছি না, আমরা বলতেছি যে যদি পিআর পদ্ধতি বিশ্বের অনেকগুলো দেশে চালু আছে, এটা হইলে কি হয় যে আপনার এই যে আমাদের স্বৈরাচারকে তাড়াইতে কিন্তু 17 বছর গেছে। আমাকে বলতে দেন, এটা হচ্ছে এখন। আর এই কথার যদি বলতে যাই যে একজন স্বৈরাচার হয়েছে বলে আপনি বাকি সবার মধ্যে স্বৈরাচারের প্রতিচ্ছবি দেখবেন, এটাও কোনো এটা মানে সম্পূরক প্রশ্ন হইতে পারে না। যেটা বলছেন পিয়ারে আসেন, আমি বললাম বাংলাদেশের রাজনৈতিক দল সবগুলা লাভ, লস কার এটা জানেন? লস হচ্ছে বাংলাদেশের। আপনার আমাদের স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশের লস হবে পিয়ার। আপনি বলতে পারেন কিভাবে? পিয়ারের মাধ্যমে আপনি পিয়ার পদ্ধতিতে যেখানে জনগণের সরাসরি ভোটে একটা রাষ্ট্র কায়েম হবে, যেখানে জনগণের সরাসরি ভোটে একটা রাষ্ট্র গঠন হবে, সেখানে বাংলাদেশের ক্ষতি না হয়, এই জন্য বাংলাদেশের যে রাজনৈতিক দল সবারই পিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনি দেখেন পিয়ার মানে হচ্ছে, আপনি নেপালের গত পরশুদিন তাদের সরকার, পরশুদিন বা তার আগের দিন সরকার পরিবর্তন হয়েছে। আপনি কি জানেন 10-12 মধ্যে তাদের 12 বার সরকার, গত 10 বছরের মধ্যে 12 বার সরকার পতন হয়েছে, পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে তাদের স্থিতিশীল সরকার ব্যবস্থা নাই। কেউ 50% উপর সরকার 50% উপর ভোট পাচ্ছে না কোন রাজনৈতিক দল। এক্ষেত্রে তারা ছোট দলগুলোর উপর নির্ভর হইতেছে। ছোট দলগুলো হঠাৎ করে তাদের কোনো বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়, তারা তাদের থেকে সমর্থন হারায় ফেলে ওই প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ।
6 মাস, 3 মাস, 9 মাস, একজনের সর্বোচ্চ 1 বছর 4 মাস পর্যন্ত সরকার প্রধান ছিল। তো এইরকম অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা কোন দেশের জন্য কোনো কিছু ভালো না। আমি যদি বলতে যাই ইসরায়েলের কথা যদি আসে, ইসরায়েলের পতন, ইসরায়েলের ধ্বংস হোক, আমরা সবাই চাই। ইসরায়েলের যে নেতানিয়াহুর সরকার, তাদেরও 50% ভোট নাই, তাদের আলটিমেটলি 43% ভোট মেবি। তো তারা তাদের যে সংখ্যা লঘু কয়েকটা ইসরায়েলের মানে হচ্ছে তাদের ধর্মটা হচ্ছে ইহুদিদের যে ধর্ম, ইহুদিদের দুইটা ধর্মীয় রাজনৈতিক দল যারা কট্টর ইহুদিবাদী, তাদের সমর্থন নিয়ে নেতানিয়াহু সরকারটা আছে। তো তারা কি বলে যে ফিলিস্তিনিতে হামলা করো, না হয় আমরা সরকার তোমার থেকে সমর্থন সরায় নিব। নেতানিয়াহু বাধ্য হইয়া ফিলিস্তিনের মধ্যে আঘাত করতেছে। এই যে এরকম ছোট দলগুলো বড় দলকে জিম্মি করে রাখে, তার নাম হচ্ছে পিয়ার হলে সবচেয়ে লাভবান হবে কে? আমি বলবো যে পিয়ার হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কিভাবে? আপনি তো জাতীয় পার্টি কিংবা সমমনা অন্য দলকে সরাইতে পারবেন না। তারা তাদের সাথে বলবে যে আমরা বলবো যে আপনি যে জাতীয় পার্টির কথা বলছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জাতীয় পার্টি নিষিদ্ধ করে তো বিএনপি চায় না। চাবে না তো? কেন চাবে? জাতীয় পার্টি জাতীয় পার্টি স্বৈরাচারের অন্যতম সহযোগী ছিল। জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে 17 বছর। বিএনপি কেন এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে না? স্বৈরাচারের সহযোগী ছিল। মূলত আসলে মূল কথা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ, এখানে রাজনীতি ক্ষমতা যে আসুক, আসলে সবাই সবার স্বার্থ নিয়ে চিন্তা করে। আসলে আমরা কিন্তু আসলে দেশের স্বার্থটা আসলে আমরা আগে চিন্তা করি না, যার কারণে আসলে বাংলাদেশের এই অবস্থা। আমরা আসলে চাই বাংলাদেশের এই রাজনীতি, বাংলাদেশের এই যে রাজনীতি ব্যক্তিদের যে মনোভাব, এই জিনিসটা দূর হোক। আমরা একটা স্বাধীন, সার্বভৌমত্ব, সুখী, সমৃদ্ধ একটা বাংলাদেশ চাই, যেখানে কোনো হানাহানি, ভেদাভেদ কোনো কিছু থাকবে না। আমরাও চাই, তবে বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশের কোন জাতীয় পার্টি ইস্যু নিয়ে 1 মিনিট বলতে চাইতেছি। জাতীয় পার্টি ইস্যুটা নিয়ে যেহেতু কথা উঠেছে, আমি আপনাকে সময় দিচ্ছি যে জনাব সাইফুল ইসলাম বললেন যে বাংলাদেশের জন্য রাজনীতি করবো। বাংলাদেশের আপনি কি মনে হয় বাংলাদেশের ইতিহাস ঘাটলে আমরা যেটা দেখতে পাই, বাংলাদেশের জন্য কি আসলেই কেউ রাজনীতি করে? এই যে একটা কথা আছে, জনগণের জন্য রাজনীতি, দেশের জন্য রাজনীতি, কিন্তু আমরা তো বাংলাদেশের প্রেক্ষাপট ঘাটলে এটাই দেখি, জনগণকে নিয়ে রাজনীতি, দেশকে নিয়ে রাজনীতি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, কাকে করা হইতেছে এটা? সাইফুল ভাই কেনা? না, আমি জনাব সাইফুল ইসলাম যে বললেন যে জনগণের জন্য রাজনীতি করব, দেশের জন্য রাজনীতি করব, সেজন্য আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কখনো ক্ষমতায় যাননি বা বিএনপির সাথে আপনারা এলাই করে ক্ষমতায় গিয়েছেন, সেই হিসাবে আপনি কি বলতে পারেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল, আমি কাউকে কোন রাজনৈতিক দলের এজেন্ডার দিকে আঙ্গুল তুলছি না বা কারো পার্সোনাল অ্যাটাকের দিকে যাচ্ছি না, কিন্তু জনমনে একটি প্রশ্ন আছে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কি তারা আসলে জনগণের জন্য বা দেশের জন্য রাজনীতি করে, নাকি তারা জনগণকে নিয়ে বা দেশকে নিয়ে রাজনীতি করে? জনাব সাইফুল ইসলাম, আপনার জবাবের সম্পূরক প্রশ্ন এটি। জি, আমি একটা কথা আমি শুনি না, আমার কল আসছিল। তো যেটা শুনছি এটা হচ্ছে যে আসলে বাংলাদেশের রাজনীতিটা কি আসলে বাংলাদেশের যারা রাজনীতিবিদ তারা কি দেশের জন্য রাজনীতি করে না জনগণের জন্য রাজনীতি করে, এটাই তো নাকি? না, আমি বলেছি যে বাংলাদেশের জনমনে একটি প্রশ্ন যে বাংলাদেশের সব রাজনৈতিক দলই বলে আমরা দেশের জনগণের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, কিন্তু অতীতের প্রেক্ষাপট ঘাটলে আমরা দেখতে পারি যে জনমনে সেই প্রশ্নটি বারবার আসে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কি দেশের জন্য বা জনগণের জন্য রাজনীতি করে, নাকি দেশকে নিয়ে জনগণকে নিয়ে রাজনীতি করে? না, এখন পর্যন্ত যে সকল দল ক্ষমতা আসছে তারা আসলে দেশকে নিয়ে জনগণকে নিয়ে রাজনীতি করে। তারা আসলে দেশের জন্য জনগণ না গেলেও আপনারা বিএনপির সাথে এলাই করে ক্ষমতায় ছিলেন না। আমরা তো ক্ষমতা ছিলাম বলে আমরা তো আসলে এটা জোটে ছিলাম, আমরা তো আসলে ওইভাবে থাকি নাই। তো জনাব সাইফুল, আপনাদের দল তখনও এতটা স্টেবল হয়নি যে আপনারা এককভাবে ক্ষমতায় যাবেন, সেই জন্য বিএনপির সাথে এলাই করে ক্ষমতায় গিয়েছেন। আমরা এটা জোটে বিএনপির সাথে ক্ষমতা গেছি, কিন্তু আসলে আমি আপনার কথার উত্তর যেটা বলছি, বাংলাদেশে ইতিপূর্বে যারা এককভাবে সরকার গঠন করছে বা যারা এককভাবে দল গঠন করছে বা এককভাবে রাষ্ট্র পরিচালনা করছে, তারা আসলে কখনো দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করে না, তারা করছে তাদের নিজের জন্য। জি, ধন্যবাদ। জনাব
সেলিম, আমরা শেষ প্রশ্ন করব, সেটি হচ্ছে আজকে আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, তারপর আপনার কাছে শেষ একটি প্রশ্ন, তারপরে আমরা এটি টানবো। সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে ধরেন সবার মধ্যে একটা চাপা উত্তেজনা বা ভয় কাজ করে, যে কোনো মুহূর্তে সরকারের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে, দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে এটা দেশের জন্য একটা আত্মঘাতী হতে পারে। সেটা শুধুমাত্র বিএনপির জন্য নয়, জামাত ইসলামের জন্য নয়, জুলাই আন্দোলনের সকল দল অংশীদারদের জন্য একটা আত্মঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। তো সেই বিষয়ে আপনার মানে এই মুহূর্তে বিএনপি সহ অন্যান্য দলগুলোর আসলে করণীয় কি বা কোন অবস্থান নেওয়া উচিত? আসলে এটাতে দেখেন, যখনই সরকার কোনো বিপদে পড়ে তখনই বিএনপির প্রয়োজন হয়। না হলে কিন্তু সকলে মিলেমিশে বিএনপি কে কিভাবে বিষেধাগার করা যায়, জাতির সামনে বিএনপি কে কিভাবে ভিলেন বানানো যায়, এই দিকটাই সবার মেন ফোকাস থাকে। তবে আমরা জুলাইকে যত আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে আপনি যে বললেন যখন এই সরকার বিপদে পড়ে, কিন্তু আপনি এটাও মাথায় রাখতে হবে যে 16 বছর ধরে বিএনপির উপর যে জুলুম অত্যাচার, জামায়াত ইসলামের উপর যে জুলুম অত্যাচার, সেটাই দেখে কিন্তু সেটা দেখতে দেখতে কিন্তু জনমনে যে একটা রোষানল তৈরি হয়েছে, এটা দেখতে দেখতেই কিন্তু এটি আপনি মাথা রেখে আশা করি কথাটা বলবেন। বিএনপি একটা রাজনৈতিক দল। বিএনপি ভোটবিহীন ক্ষমতা যদি যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে বিএনপি কে যখন বলা হয়েছিল যে জাতীয় সরকার বা অন্য কোনো অবলম্বনে বিএনপি কে ক্ষমতায় প্রশাসন যন্ত্রে যেতে বিএনপি কিন্তু ভোটবিহীন যেতে রাজি হয়নি। তো এটা হচ্ছে বিএনপি যে গতানুগতিক রাজনীতি করে, বিএনপি জনগণের রাজনীতি করে, যে কোনো পরিস্থিতিতে বিএনপি মাথা তুলে দাঁড়ায় থাকবে। বিএনপি বর্তমান সরকারের সাথে আছে, এই সরকারকে বিএনপি সাপোর্ট দেয় বলে সরকারটা এখন স্টেবল আছে। তবে আমরা মনে করি যদি এই ঐক্যটা ধরে রাখতে হয় তাহলে অবশ্যই সরকার ঘোষিত 2025-26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, এর মধ্যে যদি নির্বাচন করার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং ওই দিক দিয়ে মূল ফোকাসটা করা হয়, তাহলে আমি মনে করি যে ঐক্যটা দীর্ঘায়িত হবে। আর যদি বিপদে পড়ে, এখানে কিন্তু পুরা জুলাই সকলেই বিপদে পড়বে। তবে এই বিপদটা কি, বিপদটা আসলে আমরা যে এটা একটা যুদ্ধ, এত ইজি না। যারা ক্ষমতা থাকা অবস্থায় ক্ষমতার মসনদ থেকে পালানো লাগছে, তারা আবার এত ইজিলি আবার ব্যাক করবে, এটাও আসলে আমি কোন ইতিহাসে যতটা কনফিডেন্টলি বলছেন, বিশৃঙ্খলা তৈরি হলে ওই যে বলে না 10-এর লাঠি 1-এর বোঝা, যখন পুরো লাঠির আটি ভেঙে যাবে তখন কিন্তু ইজি হয়েও যেতে পারে। না না সেলিম, আমি আপনাকে আমি একটা কথা বলি যে আপনি আসলে চলমানই আছে। আপনি হয়তো জিনিসটা বলছেন এই কারণে যে আসলে বর্তমানে বিএনপি জামাতের মধ্যে একটা ঐক্যের ফাটল দেখা যায়। তো আসলে বিএনপি জামাত বা অন্যান্য যে দলগুলো আসলে আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে সবাই আলাদা বা সবাই ভিন্নতা মত প্রকাশ করি, কিন্তু আওয়ামী লীগের যে একটা জায়গা, মানে আওয়ামী লীগের যে একটা জায়গা, এখানে কিন্তু সবাই এক। যে আওয়ামী লীগকে বাংলাদেশের এই জমিনে যারা যে একটা ফেসিবাদ তৈরি করছে, গণহত্যা করছে, তাদের বিচার হওয়া পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই স্টেটে কিন্তু আমরা সবাই একমত। আমার আশা করি সেলিম ভাই কিন্তু আমার এই কথাটা একমত হবেন যে আমরা এই জায়গাতে কিন্তু এখানে বাংলাদেশের সবগুলা দলে কি একমত। তারা যে বাংলাদেশের গণহত্যা চালাচ্ছে, তারা যে বাংলাদেশের স্বৈরতার ব্যবস্থা কায়েম করছে, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা কিন্তু এই স্টেটে কিন্তু আমরা সবাই একমত। সুতরাং এটা দিয়ে আসলে এটার বাইরে আর কোনো থাকে না। জি, ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের তর্ক বিতর্ক যাই ছিল, শেষ মুহূর্তে এসে আমাদের দুজন অতিথি একটি জায়গায় একমত, সেটি হচ্ছে দেশের স্বার্থে একতা। তো আমরা এখন আমাদের অতিথি থেকে বিদায় নিব এবং দর্শকদের থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমাদের দুজন অতিথিকেই দর্শকদের উদ্দেশ্যে 1 মিনিট করে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই জনাব সেলিম। ধন্যবাদ। দর্শকরা, আপনারা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে গত 17 বছর সম্মুখ সারি দেশের জনগণ মামাতা মাটি মানুষের জন্যই হাসিনা ফ্যাসিজমের বিরুদ্ধে বুক সামনে রেখে আপনাদের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য বিএনপি ও তার সমমনা দলগুলো আন্দোলন করছে। আমরা আশা করি যে ভোটের অধিকার ফিরে পাওয়ার আগ পর্যন্ত
আপনারা বিএনপির যে চলমান আন্দোলন, যে ভোটের অধিকার, এটার সাথে আপনারা অতীতে যেভাবে একমত ছিলেন এখনো থাকবেন। আর আপনারা বিএনপি যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো যারা বিতর্কিত করে তাদেরকে আপনারা আইনের হাতে ধরে দেন। আসলে বিএনপি কে এখানে ন্যারেটিভ সৃষ্টির অন্যতম কারণটা হচ্ছে এখানে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করার কথা, তারা কিন্তু যারা আইন শৃঙ্খলা অবনতি করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়ার কারণে বিএনপি তৃণমূলটা অনেকটা অস্থিতিশীল। তবে আমি মনে করি সহসা এটা কেটে যাবে, আর একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে এই দেশও একটা স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব সাইফুল ইসলাম 1 মিনিটে শেষ করবেন। হ্যাঁ, জি ধন্যবাদ। আমাদেরকে যারা দেখছেন বা দেখবেন সকলের প্রতি আমার যত আহ্বান থাকবে যে বাংলাদেশের প্রতিটা নাগরিক স্বাধীনতা অত্যন্ত প্রহরী হিসাবে থাকবে, যাতে করে বাংলাদেশের যে দুটা স্বাধীনতা, 1971 স্বাধীনতা, জুলাইয়ের স্বাধীনতা, দুটো স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। ইনশাল্লাহ আমরা আমাদের ঐক্যের জায়গা থেকে সবাই একমত থাকবো, আমাদের স্বাধীনতা এবং আমাদের ঐক্য অক্ষুণ্ণ থাকবে। সবাইকে বাংলাদেশের ঐক্য এবং স্বাধীনতার যে প্রকৃত ইচ্ছা, প্রকৃত যে আশা, যাতে করে আমাদের সকলের মধ্যে ফুটে ওঠে, এই আশা রেখে আজকে দিনের সঞ্চালক অনেক অনেক ধন্যবাদ, এবং আজকে যিনি অতিথি ছিলেন সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন জনাব এম সাইফুল ইসলাম এবং জনাব সেলিম হাসনাত বিজয়। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আশা করি অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আমাদের অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে, দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।